গল্প রাগী বিজনেসম্যান চাচাতো বোন যখন বউ। লেখিকা ফারিয়া আক্তার ঐশী। আরামে ঘুমাচ্ছিলাম, হঠাৎ চাচি এসে ডাকতে লাগলো, চাচি এমা কিউট, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? আমি, প্লিজ চাচি আর একটু ঘুমাতে দাও। চাচি, নিহা তোর জন্য টেবিলে বসে আছে, বলেছে তাড়াতাড়ি নাস্তা করতে আসতে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। তারপর চাচিকে বলতে লাগলাম, আমি, চাচি গো, আমাকে আগে বলবে না, আজকে আমি শেষ। চাচি, হা হা হা, নিহার নাম শুনেই উঠে গেলি, তাড়াতাড়ি যা, না হলে খবর আছে। আমি, ধুর যাও তো। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি নিহা আপু আমার জন্য অপেক্ষা করছে। আমি যেতেই ধমক দিয়ে বলতে লাগলেন, নিহা আপু, এত দেরি করে ঘুম থেকে কে ওঠে? তোকে না কালকে বলেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবি। আমি, সরি আপু, আর হবে না, কাল থেকে সকাল সকাল উঠবো। নিহা আপু, ওকে এবার তাড়াতাড়ি নাস্তা সেরে রেডি হয়ে নে কলেজে যাওয়ার জন্য। আমি, ওকে আপু, এবার খেতে খেতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মাক্কি, এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে আমার ছোটবেলাতেই মারা গিয়েছে। তারপর থেকে আমি চাচার বাড়িতে থাকি। চাচা এবং চাচি আমাকে নিজেদের সন্তানের মতোই দেখে, কারণ তাদের কোনো ছেলে সন্তান নেই। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি হলেন চাচা চাচির একমাত্র আদরের মেয়ে নেহা। পড়াশোনা শেষ করে চাচার বিজনেস দেখাশোনা করা শুরু করেছে। চাচার অনেক বড় বিজনেস। নিহা আপু খুবই রাগী এবং ডিসিপ্লিন। উনি আমাকে অনেক শাসনে রাখেন। চাচা চাচিও ওনাকে কিছু বলতে পারেন না, কারণ উনি খুবই জেদি। একবার যেটা বলে সেটাই করে। তবে উনি দেখতে একেবারে পরীর মতো। অনেকগুলো বিয়ের প্রপোজাল এলেও তিনি সবগুলো রিজেক্ট করে দিয়েছেন। এবার গল্পে আসি। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আপুর সাথে গাড়িতে করে বের হয়ে গেলাম কলেজের জন্য। আপু অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যায়। আমাকে কলেজে নামিয়ে দিয়ে আপু বললেন, নিহা আপু, মন দিয়ে ক্লাস করবি, আর কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলবি না, তাহলে তোর কপালে শনি আছে। আমি, ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল। আমি বুঝি না উনি আমার উপর এত অধিকার খাটায় কেন। উনাকে ভয়ে কিছু বলতেও পারি না, কারণ উনার সেই নরম হাতের গরম চোর খেতে খেতে আমার গাল শক্ত হয়ে গেছে। তাই ভয়ে যেটা বলেন সেটাই করি। যাই হোক, তারপর কলেজে ঢুকে দেখি বন্ধুরা আড্ডা দিচ্ছে, তাই তাদের সাথে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ক্লাস শুরু হলে একের পর এক ক্লাস শেষ করে বের হলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, মেয়ে, হাই, আমি যারা। আমি মাক্কি। যারা, আমরা কি বন্ধু হতে পারি? আমার তখন নিহা আপুর নিষেধের কথা মনে পড়ে গেল। তাই আমি বললাম, আমি, সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। যারা, নিজে থেকেও বন্ধু হতে এসেছি বলে ভাব দেখাচ্ছেন। আমি, আরে না, বিষয়টা তেমন না। যারা, তাহলে বন্ধু হতে সমস্যা কি? শুধু তো বন্ধুই হতে চেয়েছি, অন্য কিছু তো না। আমি কিছুক্ষণ ভেবে, আচ্ছা ঠিক আছে যারা, তাহলে আজ থেকে আমরা বন্ধু। আমি, ওকে ঠিক আছে যারা, তাহলে ক্যান্টিনে চলো, গিয়ে খেতে খেতে একটু আড্ডা দিব। আমি, না, আমার ভালো লাগছে না। যারা, তার মানে তুমি আমাকে বন্ধুই ভাবো না? আমি, আরে তা না। আচ্ছা ঠিক আছে চলো। তারপর যারার সাথে ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার করে আড্ডা দিতে লাগলাম। এদিকে নিহা অফিসে বসে কয়েকটা ফাইল দেখছিল। তখন তার কাছে একটা কল আসে। নিহা, হ্যালো। কল। নিহা, কি? ওর এত বড় সাহস! এক্ষুনি আমি কলেজে আসছি। কল, ওকে আপু। কল কেটে নিহা দেখলো তার সামনে একটা পানির গ্লাস। রাগে ঠেলায় গ্লাসটাকে সে ঢিল মেরে ভেঙে ফেললো। তারপর হনহন করে অফিস থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে মাক্কি কলেজের দিকে রওনা হয়ে গেল। ক্যান্টিনে বসে খাবার খেতে খেতে আমি আর যারা গল্প করছিলাম। হঠাৎ করে পিছন থেকে কে যেন বলে উঠল, জনৈক, বা জুটিটাকে খুব সুন্দর লাগছে। আমি আর যারা সেদিকে তাকালাম। তাকিয়ে আমার ভয় হাত পা কাঁপতে লাগলো। আজকে আমি শেষ। কারণ সেখানে নিহা আপু দাঁড়িয়েছিল। এমন ভাবে রেগে আছেন যে তার চোখগুলো দিয়ে আগুন বের হবে বলে মনে হচ্ছিল। তারপর উনি আমার কাছে এসে বলতে লাগলেন, নিহা আপু, বা তোকে আমি কলেজে পাঠাই ক্যান্টিনে বসে প্রেম করতো, তাই না? আমি, না না আপু, বিশ্বাস করো, আমার জাস্ট বন্ধু। নিহা আপু ঠাসস ঠাসস করে আমার দুই গালে দুইটা চড় দিয়ে লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, নিহা আপু, তোকে না আমি বলেছি কোনো মেয়ের সাথে মিশবি না, তারপরেও তুই একটা মেয়েকে নিয়ে ক্যান্টিনে এসে আড্ডা দিস কোন সাহসে?
যারা খুব ভয় পেয়ে চুপ করেছিল, কারণ সে তো জানে আপু যে এই শহরের টপ বিজনেসম্যান। সে মিনমিন করে বলে উঠল, যারা প্লিজ আপু ওকে মারবেন না। নিহা আপু তেলে বেগুনে জলে বলে উঠল, নিহা আপু তোকে বলেছি ওর জন্য দরদ দেখাতে। একটা ছেলেকে নিয়ে ক্যান্টিনে এসে বকবক করিস, লজ্জা লাগে না? যা সামনে থেকে, না হলে চট দিয়ে তোর দাঁতগুলো সব ফেলে দিব। তারপর যারা ভয় পেয়ে চলে গেল। তারপর নিহা আপু আমাকে বলতে লাগলেন, নিহা আপু আর তুই চল আমার সাথে, আজকে তোর খবর আছে। তোর সাহস কতবার তুই আমার কথা অমান্য করিস? আমি, আপু প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। নিহা আপু তোর কোনো ক্ষমা নেই, তুই আগে বাড়িতে চল, তারপর তোকে দেখাচ্ছি। অতঃপর আপু আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে পিছনের দরজা খুলে আমাকে ছুঁড়ে ফেললেন গাড়ির ভেতর। তারপর নিজের সামনে বসে ড্রাইভ করতে লাগলেন। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, এবারের মতো যেন আমাকে বাঁচিয়ে দেন। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে নিহা আপু আমাকে গাড়ি থেকে কলারে ধরে বের করে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। তারপর আমাকে তার রুমে নিয়ে ভিতরে ঢুকিয়ে বাহির থেকে ছিপকিনি লাগিয়ে দিলেন। চাচা বাড়িতে ছিলেন না। চাচি দৌড়ে এসে নিহা আপুকে বলতে লাগলেন, চাচি কিরে নিহা, তুই মাক্কিকে এভাবে রুমের ভেতর আটকে রেখেছিস কেন? ওকে বের কর। নিহা আপু, খবরদার ওকে বের করেছ তো? আমি বাইরে থেকে না আসা পর্যন্ত ওকে এই রুম থেকে বের করলে আজকে ঘরে তুলকালাম ঘটে যাবে বলে দিলাম। তারপর নিহা আপু হনহন করে বের হয়ে গেলেন। যেহেতু বাসার সবাই নিহা আপুকে ভয় পায়, তাই চাচি আর কিছু বলার সাহস পাননি। কিছুক্ষণ পর নিহা আপা একটা বড় মোটা লাঠি নিয়ে এসে আমাকে আটকে রাখা রুমে ঢুকে গেলেন। তারপর ছিটকিনিটা লাগিয়ে দিলেন। তার চোখগুলোর দিকে তাকানো যাচ্ছে না, কারণ রাগে সেগুলো লাল হয়েছে। তিনি রেগে গেলে আর নিজের মধ্যে থাকেন না। তার হাতে এই লাঠিটা দেখে আমি আঁতকে উঠে কয়েক কদম দূরে গিয়ে ছিটকে পড়লাম। কেননা ইন্টারে পড়ার সময় আমি যেন বুকে না যাই, তার জন্য কিছু হলেই আমাকে শাস্তি স্বরূপ এই লাঠিটার বাড়ি খেতে হতো। এটার বাড়ি যেখানে পড়, সেই জায়গায় টানা 3 দিন ব্যথা করে। লাঠিটা দেখে আমি হাত জোর করে আপুকে বলতে লাগলাম, আমি, আপু দয়া করে আমাকে এটা দিয়ে মারবেন না। আমি এই জীবনে আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। সাথে সাথে আপু আমার পায়ে জোরে একটা বাড়ি দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম, কিন্তু আপু আমার মুখ চেপে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, নিহা আপু, তোকে আমি এতবার বারণ করার পর তুই কোন সাহসে একটা মেয়ের সাথে কথা বলছিলি? তোর এত বড় সাহস হয় কিভাবে? তোর বেশিবার বেড়ে গেছে, তাই না? আজকে একটা মেয়ের সাথে ক্যান্টিনে বসে কথা বলবি, আবার কালকে দেখা যাবে একটা মেয়েকে নিয়ে পার্কে গিয়ে প্রেম করবি। তাই আজকে তোর এমন অবস্থা করব যেন জীবনে আর কোনো মেয়ের দিকে না তাকাস। আমি, প্লিজ না আপু, না। না। কে শোনে কার কথা? আপু ওই লাঠিটা দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে লাগলেন। কিছুক্ষণ মারার পর আবারও চিৎকার করে বলতে লাগলেন, নিহা আপু, শুনে রাখো, আজ শুধু তোকে মেরে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি আর কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলিস, তাহলে তোকে আমি নিজের হাতে খুন করব। মাইন্ড ইট। আমি ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছি। তা দেখে নিহা আপু দরজা খুলে বাইরে গিয়ে চাচিকে ডাক দিলেন। চাচি এসে আমার অবস্থা দেখে দৌড়ে আমার কাছে এসে কান্না করতে লাগলেন। তখন নিহা আপু বলে উঠলেন, নিহা আপু, আমি ডাক্তারকে কল করে দিয়েছি। ডাক্তার আসলে ওকে ঔষধ লিখে দিয়ে যাবে। আমি অফিসে গেলাম, অনেক কাজ পড়ে আছে। চাচি, তুই কিভাবে পারলি ছেলেটাকে অমানুষের মতো মারতে? তোর মনে কি দয়া মায়া নেই? নিহা আপু, আমার কথা না শুনলে ওর আরো খারাপ অবস্থা হবে। বলেই নিহা আপু হনহন করে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে গেলেন। এরপর ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে মেডিসিন দিয়ে গেলেন। চাচি চাচাকে কল করে মেডিসিনগুলো নিয়ে আসতে বললেন। ওদিকে নিহা তার অফিসে বসে কান্না করছে। তখনই তার ম্যানেজার এবং বেস্ট ফ্রেন্ড সানিয়া এসে বলল, সানিয়া, কিরে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? নিহা আজকে কলেজে মাক্কি একটা মেয়ের সাথে কথা বলছিল। তা দেখে আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই, তাই মাক্কিকে বাড়ি নিয়ে অনেক মেরেছি। সানিয়া দেখ, তুই এটা একদমই ঠিক করিসনি। তুই ওকে ভালোবাসিস জানি, কিন্তু তুই এটা ভালোবাসার বদলে অত্যাচার করছিস ওর উপর। তুই ওকে নিজের ভালোবাসার কথাটা জানিয়ে দিলি পারিস। নিহা, আমি জানি ও আমাকে বোনের নজরেই দেখে। ও কখনোই আমার প্রপোজ একসেপ্ট করবে না। তাই আমি ঠিক করেছি ওর পরীক্ষা শেষ হলে একেবারে ওকে বিয়ে করে ফেলবো। সানিয়া, কিন্তু ও তো তোর থেকে বয়সে অনেক ছোট। তোর মা বাবা কি রাজি হবে এই বিয়েতে?
নিহা, আমার সিদ্ধান্তের বিপরীতে আম্মু আপু কখনোই যাবে না। সানিয়া, কিন্তু মাক্কি কি তোকে বিয়ে করতে রাজি হবে? নিহা, এই নিহা যেটা চায় সেটা পেয়ে ছাড়ে। আর যাকে আমি সেই ছোটবেলা থেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে আমি এমনিতেই হারিয়ে যেতে দিব। নয়, মাক্কি রাজি হলে ভালো, না হলে ওকে জোর করে রাজি করাতে হবে। ওকে রাজি করানো আমার জন্য কোনো ব্যাপারই না। সানিয়া, দেখ, যেটাই করবি ভেবে চিন্তে করবি। নিহা, ওকে। সানিয়া, আচ্ছা চল একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি, তোর মনটাও ভালো হবে। নিহা, ওকে চল। বিকালে আমি ঘুম থেকে উঠলাম, পুরো শরীরে ব্যথার জন্য নাড়াতে পারছি না। তখনই চাচি আর চাচা আসলেন। চাচি, এখন কেমন আছিস বাবা? আমি কিছুটা ভালো চাচি। চাচা, তোমার মেয়েটা আজকে আসুক রাতে, এর এক দফা হবে। ও পেয়েছে কি? মাক্কিকে যেমন চায় তাই করবে, আজকে আসুক। তারপর চাচি আমাকে ঔষধ খাইয়ে দিলেন। সন্ধ্যার দিকে নিহা আপু বাসায় ফিরলেন। ভেতরে ঢুকার পরই চাচা বলে উঠলেন, চাচা, নিহা, তুই মাক্কিকে এমন ভাবে মেরেছিস কেন? নিহা, ও আমার অবাধ্য হয়েছে তাই। চাচা, কি করেছে সে? নিহা, সেটা তোমাদের জানার দরকার নেই। আর কাল থেকে মাক্কির কলেজ যাওয়া বন্ধ, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। চাচা, এটা কেমন কথা নেহা? মাক্কি কি মেয়ে নাকি যে কলেজে গেলে সমস্যা হতে পারে? নিহা, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর নিহা আপু রুমে চলে গেলেন। চাচা, তোমার এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। চাচি, লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এবার ঢালা সামলাও। আমি গেলাম, আমার রান্না করতে হবে। ওদিকে আমি রুম থেকে তাদের সব কথাই শুনতে পেলাম। কলেজে যেতে পারবো না শুনে মনটাই খারাপ হয়ে গেল। নিহা আপুর মুখের উপর গিয়ে এখন কিছু বলবো সে সাহস আমার নেই। তাছাড়া আমার মতো এতিম একটা ছেলেকে তারা নিজেদের বাড়িতে রেখে আবার পড়াশোনাও করাচ্ছে, সেটাই তো বেশি। তাদের মুখের উপর আমি কিভাবে কথা বলবো? যাই হোক, রুমে মন খারাপ করে শুয়েছিলাম। একটু পর নিহা আপুর আসলেন, এসে খাটে আমার পাশে বসে আদর মাখা কণ্ঠে বলতে লাগলেন, নিহা আপু, বেশি লেগেছে? আমি, না আপু, আমি তো কোনো ব্যথাই পাইনি। আমার তো অনেক আরাম লেগেছে, মনে হচ্ছিল কেউ ম্যাসাজ করে দিচ্ছিল। নিহা আপু, আমি সরি রে। তুই তো জানিস আমি তোর কোনো মেয়ের সাথে মিশা পছন্দ করি না, তারপরেও তুই কেন আমার কথা অমান্য করিস? আমি তো যেতে চাইনি, আমাকে জোর করে যারা ক্যান্টিনে নিয়ে গিয়েছিল। নিহা আপু, তুই এত বড় ছেলে, তোকে কিভাবে জোর করে নিয়ে যায়? আমি যেভাবে আপনি জোর করে সবখানে নিয়ে যান, মিনমিন করে। নিহা আপু, কিছু বললি? আমি, না আপু, কিছু বলিনি। নিহা আপু, আম্মু খেতে যাচ্ছে, চল খেতে চল। আমি খাবো না, আপনি গিয়ে খান। নিহা আপু, লাঠিটা আবার আনবো? আমি, নানাকে বললো আসবে না। আমি আসছি তো। নিহা আপু, গুড বয়। তারপর নিহা আপুর সাথে ডাইনিং টেবিলে গিয়ে খেয়ে নিলাম। তারপর চাচা চাচির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নিহা আপু ঘুম থেকে ডেকে তুলে বলতে লাগলেন, নিহা আপু, এই মাগকে তাড়াতাড়ি উঠো, তোকে নিয়ে এক জায়গায় যাব। আমি, আপু প্লিজ একটু ঘুমাতে দাও। নিহা আপু, তুই উঠবি নাকি জ্বর খাবি? আমি, না উঠছি। নিহা আপু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে ঘুরতে যাব। এটা বলে আপু চলে গেলেন। আমি বেশ অবাক হলাম, কেননা আপু এর আগে কখনো আপু আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং টেবিলে গেলাম। গিয়ে দেখি চাচা বসে আছে, মামি খাবার বাড়ছে। আমাকে দেখে চাচি বলতে লাগলেন, চাচি, আমার তোকে তো পুরো রাজকুমারের মতো লাগছে। তা সকাল সকাল এমন রেডি হওয়ার কারণ কি? আমি, নিহা আপু বলল আমাকে নিয়ে কোথায় জানি বের হবেন, তাই আর কি। চাচা, বেশ ভালো, দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আয়। এমনিতেও অফিসের চাপে নিহাটার মেজাজ আজকাল যা চড়া হয়েছে। তারপর চাচার সাথে বসে নাস্তা করতে লাগলাম। এমন সময় নিহা আপু আসলেন। ওনার দিকে তাকিয়ে আমি পুরো হা হয়ে গেছি। ওনার দুধে আলতো রঙের গায়ে কালো থ্রি পিসে যা লাগছিল, মনে হচ্ছিল যেন একটা পরী। তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে তিনি লজ্জা পেয়ে বলতে লাগলেন, নিহা আপু, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আমার লজ্জা লাগে না বুঝি? আমি, নিহা আপু, কি? আমি কিছু না, গুন্ডিটার নাকি লজ্জাও লাগে। তারপর নাস্তা সেরে নিহা আপুর সাথে রিক্সার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ালাম। আমি বলেছিলাম গাড়ি নিতে, কিন্তু আপু নাকি রিক্সায় যাবে। কিছুক্ষণ পর একটা রিক্সা পাওয়া গেল।
নিহা আপু উঠে বসলেন, কিন্তু আমি লজ্জায় উঠতে পারছিলাম না, কারণ এর আগে ওনার সাথে রিকশায় উঠিনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বলে উঠলেন, নিহা আপু, কিরে তুই উঠিস না কেন? আমি, আপু আপনি এটা দিয়ে যান, আমি আরেকটা রিকশা নিয়ে পিছন পিছন আসি। নিহা আপু, কেন, এই রিকশায় সমস্যা কি? আমি, আসলে আপু আপনার সাথে তো এর আগে কখনো রিকশায় উঠিনি, তাই আমি আনকমফোর্টেবল ফিল করছি। নিহা আপু, চর খাবি নাকি উঠবি সেটা বল। একথা শুনে ভয়ে ভয়ে রিকশায় উঠে পড়লাম। রিকশায় উঠে হয়েছে আরেক ঝামেলা। আমি যতই দূরে সরে বসি, আপু ততই আমার দিকে চেপে বসে। আপা একটা পার্কের সামনে এনে রিকশা থামালেন। তারপর ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে পার্কের ভিতরে গেলেন। চারদিকে শুধু কপাল আর কপাল, সারা শুধু আমি সিঙ্গেল। তারপর একটা খালি বেঞ্চে আমি আর আপু বসে পড়লাম। তারপর আপু আমাকে বাদাম আনতে পাঠালেন। আমি গিয়ে বাদাম নিয়ে আসলাম। একদিকে এই শরীরচর্চার পার্কে প্রেম চর্চা, আরেকদিকে নিহা আপুর সাথে প্রথমবার বের হওয়া। দুই মিলিয়ে আমি লজ্জায় কোনো দিকে তাকাতে পারছিলাম না। একটু পর আপু আমার এটা সেটা বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। তারপর অফিসের সব মজার কাণ্ডগুলোও বলতে লাগলেন। সেই গুন্ডি নিহা আপু যে এভাবে কারোর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে সেটাই আমার জানা ছিল না। যাই হোক, ঘন্টাখানেক পার্কে ঘোরাঘুরি করার পর আপু আবার আমাকে নিয়ে পার্কের বাইরে এসে একটা রিকশা রাখলেন। তারপর আমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে আমি আর নিহা আপু দাঁড়িয়ে আছি। হঠাৎই আপু বলতে লাগলেন, নিহা আপু, আচ্ছা মা, কি আমি যে তোকে এত শাসন করি আবার কেয়ার করি, এগুলো কেন করি তা কি তুই বুঝিস না? আমি, বুঝি তো। আপুর চোখ মুখ খুশিতে চকমক করে উঠল। নিহা আপু, তাহলে বলতো কেন আমি এসব করি তোর সাথে? আমি, কারণ আমি আপনার একমাত্র ভাই। আপন না হই তবে অনেকটা তো আপন ভাইয়ের মতোই। আপনি আমার ভালো চান, তাই সবসময় এমন করেন যেন আমি বুকে না যাই। কারণ আমি ছাড়া তো আপনার আর কোনো ভাই বোন নেই। আমার উত্তর শুনে নিহা আপু তেলেবেগুনে জ্বলে উঠলেন। চর মারার জন্য হাত তুলতেই আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু উনি আমাকে চর না মেরে আমার গালে দুই হাত দিয়ে তার মুখের দিকে ফেরালেন। তারপর উনার মুখটা আমার মুখের কাছে এনে বলতে লাগলেন, নিহা আপু, আমার চোখের দিকে তাকা। আমি উনার চোখের দিকে তাকালাম। তারপর আপু বলতে লাগলেন, নিহা আপু, কি দেখতে পাচ্ছিস আমার চোখে? উনার চোখ দুটো যেন আমাকে খুব আকর্ষণ করছে। ইচ্ছে করছিল চোখ দুটোর দিকে সারা জীবন তাকিয়ে থাকি। অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। তাড়াতাড়ি উনার থেকে দূরে সরে গেলাম। তারপর নিহা আপু কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলেন। সেখানে দুপুরের খাবার খেয়ে সারা বিকাল ঘোরাঘুরি করলাম। বেশ আনন্দময় একটা দিন কাটালাম আপুর সাথে। তারপর সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় আপুকে বলতে লাগলাম, আমি আজকে আপনার সাথে অনেক দারুণ একটা দিন কাটালাম। ধন্যবাদ আপু। নিহা আপু, কয়েক মাস পর প্রতিদিনই এমন হবে। আমি, মানে? নিহা আপু, সময় এলেই বুঝবি। তারপর বাড়িতে ঢুকে চাচা চাচির সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নিহা আপু ঘুম থেকে ডেকে তুললেন। দেখলাম উনি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমি উঠার পর বলতে লাগলেন, নিহা আপু, যা গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেই। আমি, কিন্তু আপনি তো কলেজে যেতে না করেছিলেন। নিহা আপু, হ্যাঁ, কিন্তু এবারের জন্য মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে যেন আর কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। এর পরের বার কিন্তু তোকে হাত পায়ে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখবো। আমি, আচ্ছা ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল আর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কলেজে যেতে পারবো শুনে অনেক খুশি লাগছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা সেরে আপুর সাথে বের হয়ে গেলাম। কিন্তু পথিমধ্যে ঘটল বিপত্তি। কয়েকটা ছেলে রাস্তায় আমাদের গাড়ি আটকালো। তাদের মধ্যে লিডার ছেলেটা আপুকে বলল বেরিয়ে আসতে। তারপর আপু কিছুটা বিরক্তি নিয়ে বেরিয়ে গেল। ছেলেটা আপুকে বলতে লাগলো, ছেলে নিহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে নাও। নিহা আপু, তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোকে ভালোবাসি না। তারপরেও কেন কুকুরের মতো আমার পিছনে ঘুরিস? ছেলেটা রেগে আপুর ব্লেজারের কলারে গিয়ে ধরল। সাথে সাথে আপু জুতা খুলে ছেলেটাকে এলোপাতাড়ি মারতে লাগলো। রাস্তার সবাই তাকিয়ে তাকিয়ে মজা নিচ্ছে। তারপর ছেলেটা তার সঙ্গীগুলোকে বলল আপুকে মারতে। কিন্তু আপু সবগুলোকে এমনভাবে কেরানি দিয়ে তারা তড়িঘড়ি করে পালালো। যাওয়ার সময় ছেলেটা আপুকে প্রতিশোধ নেওয়ার কথা বলে গেল। আপু হাত দুইটা ঝাড়া দিয়ে গাড়িতে উঠে দেখে আমি নেই। আপু চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। আমি পিছন থেকে বলতে লাগলাম,
আমি কি হয়েছে আপু, চিৎকার করছো কেন? নিহা আপু, তুই ঠিক আছিস? আমি হ্যাঁ। নিহা আপু ভিতর ডিম। আমি মেয়ে হয়ে এতগুলা ছেলের সাথে লড়াই করলাম আর তুই গিয়ে ভয়ে পিছনে বসে আছিস। আমি আসলে আপু। নিহা আপু, থাক, কিছু বলতে হবে না। চুপচাপ বসে থাক। সিট বেল্ট লাগা। আমি ওকে। এদিকে আমি মনে মনে বলতে লাগলাম, আমি তো আর আপনার মতো কারাতে ট্রেনিং নেইনি। আমি তো আপনার মতো কলেজ ও ভার্সিটি লাইফে বক্সিং খেলতাম না। আপনার মতো তো পুরো কলেজে গুন্ডি বান্ধবীগুলারে নিয়ে শাসন করতাম না। ভাগ্য ভালো যে আপু এগুলো শুনেনি, না হলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিত। আপু আমাকে কলেজে নামিয়ে দিয়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে দুজনেই একটা ঝগড়া দেখে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি আপুর বান্ধবী সানিয়া একটা ছেলেকে পিটাচ্ছে। ছেলেটার দিকে তাকিয়ে দেখি এটা তো ফয়সাল। আমি তাড়াতাড়ি আপুকে বললাম, আপু, এটা তো আমার বন্ধু ফয়সাল। তুমি সানিয়া আপুকে বলো তাকে মারা বন্ধ করতে। তারপর আপু গিয়ে সানিয়া আপুকে থামালো। তারপর আশেপাশের লোকদেরকে বলতে লাগলো, নিহা আপু, আপনাদের কি কাজ? এখান থেকে 1 মিনিটের মধ্যে সবাই বিদায় হন। আপুর কথা শুনে সবাই দ্রুত চলে গেল। কারণ আপু যেহেতু এখান থেকেই পড়াশোনা করেছে, তাই গুন্ডি হিসেবে খ্যাত আপুকে সবাই বেশ ভয় পায়। সবাই চলে যাওয়ার পর নিহা আপু সানিয়া আপুকে বলতে লাগলো, নিহা আপু, কিরে তুই ছেলেটাকে এভাবে মারছিলি কেন? সানিয়া আপু, ওর কত বড় সাহস আমার প্রপোজাল রিজেক্ট করে। এই কথা শুনে আমি লাফ মেরে উঠলাম। মনে মনে বললাম, দুইটা একই গোয়ালের গাভী। নিহা আপু, তাহলে তুই ছেলেটাকে এভাবে মারবি? তুই ভালোভাবে বোঝালেই পারতি। সানিয়া আপু, এত বোঝানো টাইম নাই। 1 সপ্তাহ বুঝেছি, আর পারবো না। তাকে বল তাড়াতাড়ি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, না হলে তাকে আজ খুন করব আমি। নিহা আপু, 1 সপ্তাহ ধরে ট্রাই মারার পরেও পড়ে নাই, তাহলে তো একদম ঠিক কাজ করেছিস। শুনে আমি আর ফয়সাল হা হয়ে রইলাম। তারপর ফয়সাল বলতে লাগলো, ফয়সাল, না না, আমি প্রেম করব না এমন গুন্ডির সাথে। শুনে নিহা আপু আর সানিয়া আপু লাঠি হাতে নিল। এবার ডাবল দোষ হবে। আমি ফয়সালের কানে কানে বলতে লাগলাম, দোস্ত অ্যাকসেপ্ট করার নিজের জীবনটা বেড়াময় করে ফেল, না হলে আমাদেরকে তোর 40 খাওয়ানোর ব্যবস্থা কর। তারপর সানিয়া আপু ধমকে উঠল। ফয়সাল আঁতকে উঠে কাঁদো কাঁদো মুখ করে বলল, ফয়সাল, ঠিক আছে, আমি রাজি। শুনে সানিয়া আপু দৌড়ে এসে ফয়সালকে জড়িয়ে ধরল। তা দেখে আমি চোখ ঢেকে ফেললাম আর নিহা আপু বলতে লাগলো, নিহা আপু, আমরাও কিন্তু আছি এখানে। তারপর সানিয়া আপু লজ্জা পেয়ে ছেড়ে দিল। তা দেখে ফয়সাল বলল, আপনি লজ্জাও পান? শুনে সানিয়া আপি কটমট করে তাকালো। ফয়সাল ভয় চুপসে গেল। তারপর ফয়সালের গালে একটা কিস দিয়ে সানিয়া আপু নিহা আপুর সাথে গাড়িতে করে অফিসে চলে গেল। তাদের চলে যাওয়ার পর আমি ফয়সালকে বলতে লাগলাম, লে মামা, এটা কিন্তু নিহা আপুর কপি। তোর লাইফ শেষ। ফয়সাল, ভালো করে মজা নে। যেদিন এই প্যারাটা তোকে নিহা আপু দিবে সেদিন বুঝবি মজা। ধুর বেটা ছাগল, নিহা আপু আমার বোন। তুই কি সব আজে বাজে কথা বলিস? ফয়সাল, আমি উনাকে দেখলেই বুঝি উনি যে তোকে ভালোবাসে। তুই একটু বেশি বুঝিস। এসব আজাইরা কথা বাদ দিয়ে ক্লাসে চল। ছুটির পর ট্রিট দিবি। ফয়সাল, বাদ দিমু তোরে। তাহলে আমি সানিয়া আপুকে কল দিয়ে বলবো তুই আরেকটা মেয়ের সাথে রিলেশন করিস। ফয়সাল, না না দোস্ত, এত বড় ফাবর ছাইস না। তোকে ছুটির পর রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিব। মনে থাকে যেন। তারপর আমরা ক্লাসে বসে ক্লাস করতে লাগলাম। এদিকে অফিসে নিহা আপু আর সানিয়া আপু। নিহা আপু, ফাইনালি তুই তোর ভালোবাসার মানুষকে পেয়ে গেলি। এবার আমার ট্রিট কই? সানিয়া আপু, অফিস শেষের পর 5 স্টার হোটেলে নিয়ে তোকে ট্রিট দিব। কিন্তু এটা বল, তুই মাক্কিকে কবে প্রপোজ করবি? নিহা আপু, 1 সপ্তাহ পর ওর ফাইনাল পরীক্ষা। এটা শেষের পরই ওকে প্রপোজ করব। রাজি না হলে তোর মতো ট্রিক খাটিয়ে কয়েক মাস প্রেম করব। তারপর বিয়ে। সানিয়া আপু, বেশ ভালো। তোদের প্রেমে আমি সাহায্য করব। নিহা আপু, ওকে। শোন, আগামী 1 সপ্তাহ মাক্কিকে বেশ ভালোভাবে পড়াতে হবে যেন ওর এক্সামটা ভালো হয়। তুই এই কিছুদিন একটু অফিসটা সামলে নিস। সানিয়া আপু, আরে ব্যাপার না, এটা তুই আমার উপর ছেড়ে দে। নিহা আপু, থ্যাঙ্কস দোস্ত। সানিয়া আপু, ফ্রেন্ডশিপে নো সরি, নো থ্যাঙ্কস।
এদিকে সবগুলো ক্লাস শেষ করে আমি আর ফয়সাল বের হয়ে এলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ওর বিল 3,000 টাকা তুললাম। বেচারা কাঁদো কাঁদো মুখ করে বিল দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফয়সাল বলতে লাগলো, ফয়সাল, আজকে আমার দিনটাই খারাপ। এক সিনিয়র আপুর কেলানি খেয়ে তার প্রেমের প্রপোজাল একসেপ্ট করতে হলো, তারপর তুই 3,000 টাকা মেরে দিলি। সারা আজকে ঘুম থেকে উঠে যেন কার মুখ দেখছিলাম। আমি যাই হোক দোস্ত, প্যারাময় দিনগুলোর জন্য শুভকামনা রইল। এখন থেকে আমার সাথে সতর্ক হয়ে চলবি। কিছু হলেই কিন্তু সানিয়া আপুর কাছে উল্টাপাল্টা বিচার দিব। ফয়সাল, করে নে, আমারও দিন আসবে। অভিশাপ দিলাম, নিহা আপু তোরে এর চেয়ে দ্বিগুণ বেশি বেড়া দেবে। আমি তুই আবার নিহা আপুকে নিয়ে শুরু করি। এসব ফালতু আলাপ করবি না। ফয়সাল, ঠিক আছে, চল দিনগুলো আসুক, তারপর মজা বুঝবি। তারপর ফয়সালকে বিদায় করে আমিও বাড়ি চলে আসলাম। একটু পর নিহা আপু বাড়ি ফিরল। তারপর বিকালটা ভালোভাবে কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলা পড়তে বসেছি, এমন সময় নিহা আপু এসে হাজির। উনি তো তেমন প্রয়োজন ছাড়া আমার রুমে আসেন না। তারপর তিনি যা বললেন তা শুনে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। রুমে এসে নিহা আপু যা বললেন তা শুনে তো আমি পুরোই অবাক। আপু বলতে লাগলেন, নিহা আপু, আর 1 সপ্তাহ পর তো তোর পরীক্ষা। এই 1 সপ্তাহ তোকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তাই এই 1 সপ্তাহ আমি তোকে পড়াব। শুনে আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, কারণ উনাকে সামনে দেখলেই আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়। আর উনি নাকি 1 সপ্তাহ আমার সামনে বসে আমাকে পড়বেন। আমি তাড়াতাড়ি বলতে লাগলাম, আপু, সমস্যা নেই তো, আমি নিজেই সব প্রিপারেশন নিতে পারবো। আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? নিহা আপু থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমি যেটা বলেছি সেটাই হবে। এমন সময় রুমে চাচি প্রবেশ করলো। এসে তিনি বলতে লাগলেন, চাচি, নিহা তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, তোকে খুব ভালোভাবে পড়াতে পারবে। নে, নাস্তা দিয়ে গেলাম, দুজনে নাস্তা করে পড়তে বসো। তারপর চাচি চলে যেতেই, নিহা আপু, তাড়াতাড়ি নাস্তা করে বই খাতা নোট সব বের কর। তারপর নাস্তা করে আমি বই বের করে পড়তে লাগলাম। পড়ার মাঝখানে আপু এটা সেটা বুঝিয়ে দিচ্ছিল। পড়ার মাঝখানে হঠাৎ আপুর দিকে চোখ ফিরিয়ে দেখি উনি আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। তা দেখে আমার বেশ লজ্জা লাগছে। যাই হোক, কোন রকমে পড়া শেষ করার পর চাচি এসে খাওয়ার জন্য ডেকে গেলেন। তারপর নিহা আপুর সাথে খাবার টেবিলে গেলাম। ওখানে চাচা বলতে লাগলেন, চাচা, শুনলাম নিহা নাকি তোকে পড়াবে, বেশ ভালো। ভালোভাবে প্রিপারেশন নে। আমরা তোর কাছে একটা ভালো রেজাল্ট আশা করি। আমি, জি চাচা। নিহা আপু, আরে আমি যেহেতু পড়াচ্ছি তাহলে এত টেনশন করছো কেন? মামা, খুব ভালোভাবে পড়াস। তারপর খাওয়া দাওয়া শেষ করে আরেকটু পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোর সকালে নিহা আপু এসে ঘুম থেকে ডেকে তুললেন। তারপর পড়তে বসালেন। ঘন্টাখানেক করার পর নাস্তা করে আপুর গাড়িতে করে কলেজে রওনা দিলাম। আপু কলেজে নামিয়ে দিতে দেখি ফয়সাল আর সানিয়া আপু বড় গাছের নিচে বসে আছে। ফয়সাল যতই দূরে যায়, সানিয়া আপু ততই লেপ্টে বসে। বেচারা ফয়সাল মুখ কালো করে রেখেছে। নিহা আপু আসার পর সানিয়া আপু নিহা আপুর সাথে অফিসে চলে গেল। আর আমি ফয়সালকে এসে জিজ্ঞেস করলাম, কিরে দোস্ত, বেশ জমিয়ে প্রেম করছিলি দেখলাম। ফয়সাল, আমার বা তারা চিহ্ন করছিলাম। গুন্ডিটার প্যারায় বাড়িতে এক ফোঁটা শান্তি নাই। এখন কলেজে এসেও শান্তি নাই। কিছু হলেই খালি থ্রেট দেয়। আগে শুধু মেয়ে দেখতাম আর শান্তিতে ক্রাশ খাইতাম। এখন মেয়েদের দিকে তাকাতেও পারি না। এসব প্যারার কারণেই আমি প্রেম করতে চাইনি। আরে বাদ দে। উনাকে দেখলেই বোঝা যায় তোকে কতটা ভালোবাসে। তুই উনাকে মেনে নে। ফয়সাল জোর করে তো মেনে নেওয়াইছে। এখন তো তার কথা মতোই উঠতে বসতে হয়। ফয়সাল, ভালোভাবে হেসে নে। আমারও সময় আসবে। 1 মিনিট ওই চিপার দিকে তাকা। দুজনে কলেজের এক পাশে চিপার দিকে তাকিয়ে দেখি মেহেদি একটা মেয়েকে নিয়ে বসে ফিসফিস করছে। তা দেখে আমি আর ফয়সাল আস্তে আস্তে করে তাদের পিছনে গিয়ে দাঁড়ালাম। ফয়সাল, ওরে বাটপার, ওরে চিটার। বন্ধু যখন গার্লফ্রেন্ড লইয়া আমার চোখের সামনে দিয়া কলেজে চিপায় যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। মেহেদি থতমত খেয়ে, আরে ও আমার ফ্রেন্ড, তার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। ও কলেজের চিপায় বসে তো মানুষ আড্ডা দেয়, তাই না? ফয়সাল, এজন্যই তো বলি তোকে আজকাল আমাদের সাথে পাওয়া যায় না কেন। ফোন দিলেও ওয়েটিং এ পাওয়া যায়। এই তাহলে আসল কাহিনী। মেহেদি, না না বন্ধু, বিশ্বাস কর।
আমি আর কোনো কথা নাই। রেস্টুরেন্টে চল, ট্রিট দিতে হবে। মেহেদি আমার নিরীহ পকেটটার দিকে তাকিয়ে, একটু মায়া হয় না তোদের? আমি, না হয় না। তারপর আমি আর ফয়সাল মিলে মেহেদিকে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসলাম। ইচ্ছামতো খাবার অর্ডার দিলাম। মেহেদি শুধু চেয়ে চেয়েও দেখছে। খেতে খেতে ফয়সাল আর সানিয়া আপুর কাহিনীটা তাকে বললাম। সে তো হাসতে হাসতে শেষ। ফয়সাল বলে উঠল, ফয়সাল, সানিয়া আমাকে যতটুকু না বেড়া দেয় তার চেয়ে বেশি বেড়া তোকে নিহা আপু দিবে দেখিস। আমি, তুই আবার শুরু করলি? তোকে আমি না করছি এসব ফালতু কথা বলতে। তবে 1 মিনিট, তুই সানিয়া আপুর নাম ধরে রাখছিস? দোস্ত সামথিং সামথিং। ফয়সাল, নাথিং। মেহেদি, আমরা বুঝি। সুন্দরী মেয়ের উপর কি ক্রাশ না খেয়ে থাকা যায়? আমি, ফয়সাল। তারপর বিল হলো 6,000 টাকা। বেচারা মেহেদি কাদো কাদো মুখ করে বিল দিল। তারপর বলতে লাগলো, মেহেদি, নিহা আপুর সাথে মাক্কির প্রেম হয়ে গেলে রেস্টুরেন্টের বিল 10,000 তুলব। আমি, তোরা আবার এসব ফালতু কথা শুরু করি? মেহেদি, নিহা আপু তো এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে। তাহলে প্রেম করতে সমস্যা কি? আমি, অনেক সমস্যা আছে। চাচা চাচি ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর আমাকে আশ্রয় দিয়েছে। তাদের নিজের সন্তানের মতো আদর দিয়ে বড় করেছে। আমি কখনোই এমন কিছু করব না যাতে তারা কষ্ট পায়। তাদের বিশ্বাসটা আমি কখনোই ভাঙতে পারবো না। ফয়সাল, আচ্ছা বাদ দে, এখন বাসায় চল। তারপর যে যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে চাচা চাচির সাথে কথা বলে গোসল করে খাবার খেয়ে ঘুম দিলাম। সন্ধ্যার দিকে নিহা আপু ঘুম থেকে ডেকে তুলে বলতে লাগলেন, নিহা আপু, তোর জন্য সিঙ্গারা বানিয়েছি, খেয়ে তাড়াতাড়ি পড়তে বসো। সিঙ্গারা দেখে জিভে জল চলে এলো। তাড়াতাড়ি সিঙ্গারা খেয়ে পড়তে বসলাম। একটু পর নিহা আপু এসে আমাকে পড়াতে লাগলেন। পড়ার মাঝখানে হঠাৎ ওনার দিকে তাকিয়ে দেখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওনার চোখের দিকে আমার চোখ পড়তেই সেদিন নদীর পাড়ে যেরকম টান অনুভব করেছিলাম ঠিক সেরকম টান অনুভব করলাম। তাড়াতাড়ি আমি চোখ সরিয়ে নিলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আর একটু পরে শুয়ে পড়লাম। পরশু নিহা আপুর জন্মদিন, তাই তার জন্মদিন নিয়ে প্ল্যান করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ব্রেকফাস্ট করে নিহা আপুর সাথে বেরিয়ে পড়লাম। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন। গিয়ে দেখি ফয়সাল ফোনে সানিয়া আপুর সাথে প্রেমালাপ করছে আর মেহেদি চিপায় বসে গার্লফ্রেন্ডের সাথে ফিসফিস করছে। ভাবলাম মেহেদিকে একটু জ্বালিয়ে আসি। ওদের কাছে গিয়ে বলতে লাগলাম, আমি, কিরে তুই এখানে বসে আছিস? তোকে তো আমি সব জায়গায় খুঁজতেছি। মেহেদি, কেন? আমি, আড্ডা দেওয়ার জন্য। বেচারার মুখ কালো হয়ে গেল। মেহেদি, একটু পরে আড্ডা দেই। আমি, না এখনই। আর গতকালকে তো তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচিত হইনি, আজকে পরিচিত হব। হাই আপু। মেয়ে, হাই ভাইয়া। আমি, আপনার নাম কি? মেয়ে, মুনতাহা। আমি মাক্কি, মেহেদির ফ্রেন্ড। মুনতাহা, আমি চিনি আপনাকে। মেহেদি সবসময় আপনার কথা বলে। আমি, তা তোমাদের প্রেমটা কিভাবে হলো? মেহেদি, ভাই তুই এখন যা, তোকে আমি পরে সব খুলে বলবো। আমি, না আমি এখনই শুনবো। মুনতাহা, এই তুমি ভাইয়াকে চলে যেতে বলছো কেন? আমি বলছি ভাইয়া, ও পুরো 1 বছর আমার পিছনে পিছনে ঘুরেছে, তারপর অ্যাকসেপ্ট করেছি। আমি, মেহেদি। মুনতাহা। ওদিকে অফিসে বসে কাজ করছিল নিহা আপু। তখনই তার কাছে একটা কল এলো। নিহা আপু, কোনো খবর? ফোনে, জি ম্যাডাম। মাক্কি স্যার তো ওনার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছে। নিহা আপু, হোয়াট? আচ্ছা ঠিক আছে, আজকে ওর একটা ব্যবস্থা আমি করব। তারপর নিহা আপু কল কেটে রেগেমেগে সামনে থাকা গ্লাসটা ঢিল দিয়ে ভেঙে ফেলো। শব্দ শুনে সানিয়া আপু দৌড়ে এলো। তারপর অনেক বুঝিয়ে নিহা আপুকে শান্ত করলো। কিন্তু নিহা আপু মনে মনে ভেবে রেখেছে আজকে মাক্কির কপালে শনি আছে। ওদিকে আমি কলেজ শেষ করে বাসায় ফিরলাম। ফিরে খাওয়া দাওয়া করে বিকালে হাঁটতে বের হলাম। রাস্তায় যারার সাথে দেখা। মেয়েটাও দিনের পর নিহা আপুর ভয়ে আমার সাথে আর কথা বলতে আসে না। আমাকে দেখেই সে বলতে লাগলো, যারা, কেমন আছো? আমি, ভালো। আপনি কেমন আছেন? যারা, এই তো। মাকে, আমি জানি না কথাটা তুমি কিভাবে নেবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। নিহা আপুর ভয়ে কোনোদিন বলতে পারিনি। আমি, এসব তুমি কি বলছো? নিহা আপু যদি শুনে আমি কোনো রিলেশনে জড়িয়েছি তাহলে আমাকে খুন করতে দ্বিতীয়বার ভাববে না।
তোমার সাথে এখানে যে দাঁড়িয়ে কথা বলছি এটা জানতে পারলে আমাকে পিটিয়ে চামড়া তুলে নেবে। আমার দ্বারা কোনো রিলেশনে জড়ানো সম্ভব না। প্লিজ তুমি চলে যাও। যারা আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন তোমাকে পেয়ে ছাড়। পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। আমি পাগলামি না করে প্লিজ বাসায় যাও। যারা পাগলামি দেখেছ কি? এবার তুমি দেখবে আমার ভালোবাসার পাগলামি। পরিস্থিতি সুবিধাজনক না দেখে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এদিকে এই খবর সোজা নিহা আপুর কাছে পৌঁছে গিয়েছে। নিহা আপু ভেবে নিয়েছে আজকে একটা তুলকালাম হবে। বাসায় এসে দেখি নিহা আপু চলে এসেছে। আমাকে দেখেই বলতে লাগলেন, নিহা আপু রুমে আয়। শুনে আমার বুকটা কেঁপে উঠল। আজকে নিশ্চয়ই কপালে শনি আছে। আমি কেন আপু? নিহা আপু কটমট করে চোখ লাল করে তাকালেন। ওনার এই চাহনিটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। তাই তাড়াতাড়ি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর নিহা আপু সেই স্পেশাল লাঠিটা নিয়ে হাজির হলেন। দেখে আমার আত্মায় আর পানি নেই। উনি আমাকে চেয়ারে বসতে বললেন। আমি প্লিজ আপু বিশ্বাস করেন আমি কিছু করিনি, আমাকে মারবেন না। নিহা আপু তোকে বসতে বলেছি না। বিস্ফোরিত মুখ জোরে ধমক দিয়ে। ওনার ধমক শুনে কেঁপে উঠলাম। ভয় ভয় চেয়ারে বসলাম। তারপর আপু জিজ্ঞেস করতে লাগলেন, নিহা আপু কলেজে আজকে কোন মেয়ের সাথে কথা বলেছিস? আমি আপু আসলে মেহেদি আর মেহেদির গার্লফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিয়ে পরিচিত হচ্ছিলাম। আস্তে আস্তে ভয় ভয় সাথে সাথে আপু ঠাসস ঠাসস করে দুইটা চর মেরে গালে 5 আঙুলের ছাপ তুলে দিলেন। তারপর বলতে লাগলেন, নিহা আপু আমি এতবার না করার পরেও কেন অন্য মেয়ের সাথে কথা বলেছিস? আমি সরি আপু আর বলবো না। ওটা মেহেদির গার্লফ্রেন্ড ছিল বলে পরিচিত হচ্ছিলাম। নিহা আপু যার গার্লফ্রেন্ডই হোক আর কোনোদিন যেন কথা বলতে না দেখি। আমি সানিয়া আপুর সাথেও না। উনি তো ফয়সালের গার্লফ্রেন্ড। নিহা আপু সানিয়ার সাথে কথা বলতে পারিস, বাট আমি কখনো না করলে তার সাথেও কথা বলবি না। এবার বল বিকালে কোন মেয়ের সাথে কথা বলেছিলি? এবার আমি অনেক ভয় পেয়ে গেলাম। বিকালের খবরটা আপু জানলে তো আমাকে আর আস্ত রাখবে না। নিহা আপু কি হলো জবাব দিচ্ছিস না কেন? চিল্লিয়ে। আমি না আপুকেও তো না। শুনে নিহা আপু লাঠিটা দিয়ে জোরে আমার পায়ে একটা বাড়ি দিলেন। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। উনি আমার মুখ চেপে ধরে বলতে লাগলেন, নিহা আপু খবরদার যদি আমার সাথে মিথ্যা বলেছিস। যদি এই লাঠিটার আরো বাড়ি খেতে না চাস তাহলে এখনই সত্যি বল। তারপর আমি কাঁদো কাঁদো মুখ করে বিকালে সবকিছু খুলে বললাম। শুনে উনি বললেন, নিহা আপু ভালো করেছিস। যদি তুই রাজি হতি তাহলে আজকে এই রুম থেকে তোর লাশ বের হতো। ওই জায়গার আমি একটা ব্যবস্থা করছি। তুই কিন্তু কোনো মেয়ের প্রপোজ একসেপ্ট করবি না। আর যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবি। আমি কি বললেন? আপনার সাথে করব মানে? নিহা আপু এ মানে কিছু না। ভুল করার আগে কি না কি বলে ফেলেছি। তুই এসব নিয়ে কথা বললে চোর দিয়ে দাঁতগুলো সব ফেলে দিব। আমি আচ্ছা ঠিক আছে আপু। তারপর নিহা আপু চলে গেলেন। নিহা আপু তখন ওই কথাটা বললেন কেন? তাহলে কি উনি আমাকে ছিছি? এসব কি ভাবছি আমি? উনি আমার বোনের মতো। উনি এসব শুনলে আমার খবর আছে। তারপর নিহা আপুর জন্মদিনের ব্যাপারে মনে পড়ল। তারপর মেহেদি আর ফয়সালকে কল করে সব প্ল্যান করে ফেললাম। আমি গিয়ে মার্কেট থেকে আপুর জন্য সুন্দর দেখে একটা আকাশি রঙের শাড়ি কিনলাম। সবকিছু করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নিহা আপুকে কিছু বুঝতে দিলাম না। সন্ধ্যার পর আপু আমাকে পড়াতে আসলেন। কয়েক ঘন্টা পড়ার পর সবাই ডিনার করে নিলাম। ডিনার করার পর আপু গিয়ে ঘুমিয়ে গেলেন। আমি ফয়সাল আর হেদিকে কল করে বাসায় চলে আসতে বললাম। তারপর সানিয়া আপুকে ফয়সাল কল দিয়ে আসতে বলল, মেহেদি মুনতাহাকে কল দিয়ে আসতে বলল। ঘন্টাখানেক পর ওরা চলে আসলো। মুনতাহা নাকি লুকিয়ে এসেছে। চাচা চাচিকে সব আগেই জানিয়ে রেখেছি। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত 11:50 বেজে গেল। সানিয়া আপু আর মুনতাহার সাথে গেল সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, আর আমি ফয়সাল মেহেদি আপুকে ভয় দেখায় সবকিছু রেডি করতে লাগলাম। কিছুক্ষণ পর সানিয়া আপু আর মুনতাহা নিচে এলো। 12:01 বাজতেই সবাই নিহা আপুর রুমে গিয়ে জোরে চিৎকার করে উঠলাম। নিহা আপু লাফ দিয়ে ঘুম থেকে উঠে সামনে থেকে ফল কাটার ছুরি হাতে নিলেন। অবস্থা বেগতিক দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দিলাম। এই মায়া তো দেখি ঘুমের মধ্যেও গুন্ডি ভাবটা ছায় না। লাইটটা জ্বালানোর পর সবাই চিল্লানি দিয়ে উঠলাম,
সবাই হ্যাপি বার্থডে চিল্লিয়ে। নিহা আপু, আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম আজকে আমার জন্মদিন। আর তোমরা সবাই মনে রেখেছো। সানিয়া আপু, আয় তোর জন্মদিনকে আমরা ভুলে যেতে পারি নাকি? তারপর নিহা আপুকে সবাই মিলে ছাদে নিয়ে আসলাম। চাচা চাচি আগে থেকেই ছাদে ছিলেন। তারপর সবাই নিহা আপুকে কেকের কাছে নিয়ে গেলাম। নিহা আপু ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে কেক কাটতে লাগলেন। আমরা সবাই হ্যাপি বার্থডে গাইতে লাগলাম। ছাদটা আগেই লাইটিং করে রেখেছিলাম। সব মিলিয়ে বেশ দারুণ একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। সানিয়া আপুকে কেটে প্রথমে চাচা চাচিকে, তারপর আমাকে, তারপর একে একে সবাইকে খাইয়ে দিল। তারপর সবাই সানিয়া আপুকে গিফট দিতে লাগলো। আমিও আমার গিফটটা আপুকে দিলাম। আমারটা নেওয়ার পর আপুর রিয়াকশন দেখে মনে হচ্ছিল জীবনে বোধহয় তিনি এর আগে কখনো গিফটটা পাননি। তারপর সানিয়া আপু নিহা আপুর কানে কানে এসে বলতে লাগলো, সানিয়া, জানিস এত সব কে করেছে? নিহাকে। সানিয়া মাক্কি। শুনেই নিহা আপুর মন খুশিতে ভরে উঠল। তিনি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলেন। তা দেখে সানিয়া আপু বলতে লাগলেন, সানিয়া, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমি গেলাম। নিহা, কোথায় যাবি? সানিয়া, বাসায়। নিহা, আজকে থেকে যা। সানিয়া, নারে, বাসায় বলে আসিনি। আজকে চলে যাই। নিহা, কিন্তু এত রাতে একা একা কিভাবে যাবি? সানিয়া, ফয়সাল দিয়ে আসবে। নিহা, ওমাগো টুরুলা। সানিয়া, স্বর বান্দরনি। আমাটাকে তো বসে রাখছি, তোটাকে তো এখনো বলতেই পারিসনি। নিহা, আমাটাকে না বলেই বসে আছি। তারপর দুজনে হাসাহাসি করতে লাগলো। হালকা নাস্তা করা শেষে সবাই বাড়ির দিকে রওনা দিল। মুন্তাহাকে মেহেদি বাসায় পৌঁছে দিবে আর সানিয়া আপুকে ফয়সাল পৌঁছে দিবে। সবাই চলে গেলে নিহা আপু আমার রুমে আসলেন। এসে বলতে লাগলেন, নিহা আপু, তোকে অনেক ধন্যবাদ মাক্কি, এত সুন্দরভাবে আমার জন্মদিনের আয়োজনটা করার জন্য। তোকে যে আজকে মেরেছি তার জন্য সরি। আমি, আরে না আপু, সমস্যা নেই। আপনি আমার একমাত্র আপু। আপনার জন্য না করলে কার জন্য করব? শুনে নিহা আপু রেগে গেলেন, কিন্তু কিছু বলতে গিয়ে থেকে গেলেন। তারপর রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। বুঝলাম না ওনার আবার কি হলো। তারপর আমিও ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিহা আপুর সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। নিহা আপু যেতে যেতে বলতে লাগলেন, নিহা আপু, আজকে তোর কলেজ ছুটির পর আমার জন্য অপেক্ষা করিস। আমি এসে তোকে নিয়ে একটু মার্কেটে যাব। আমি, না আপু, আমি যাব না। সাথে সাথে নিহা আপু ঠাসঠাস করে একটা থাপ্পড় মারলেন। তারপর আবার বলতে লাগলেন, নিহা আপু, তুই যাবি না, তোর বাপেও যাবে। আরো কয়েকটা থাপ্পড় দিলে তুই নিজেই রিকোয়েস্ট করে যাবি। আমি, আরে না আপু, কি বলেন? আমি যাব তো। নিহা আপু, শয়তান তাড়ানোর ঔষধ আমার খুব ভালো করে জানা আছে। আমি মনে মনে বলতে লাগলাম, একবার শপিং নিয়ে গিয়ে ব্যাগ চাপিয়ে দিয়ে যা অবস্থা করেছিল, কুন্ডিটা আবারও সেই অবস্থা করবে। আজকে আমি শেষ। কুন্ডি কোথাকার আমাকে শয়তান বলে? তুই নিজেই তো একটা শয়তানি। কুন্ডি, বদমাইশ, খাচ্ছনি। নিহা আপু, আমাকে মনে মনে গাড়ি দেওয়া বন্ধ হলে এবার নাম কলেজে পৌঁছে গেছি। আমি, এ মানে না, না আপু, আমি কি আপনাকে গাড়ি দিতে পারি নাকি? নিহা আপু, সব সময় যে আমাকে মনে মনে গাড়ি দিস আমি জানি, বাট এসব পাত্তা দেওয়া টাইম নেই আমার। আমি খুব। কলেজে ঢুকে দেখি সানিয়া আপু আর ফয়সাল একদিকে, মেহেদি আর মুনতাহা আরেকদিকে বসে প্রেমালাপ করছে। তাদেরকে দেখে নিজেকে খুব অসহায় লাগলো। শালার এক গুন্ডি চাচাতো বোনের যন্ত্রণায় আমি একটা প্রেম করতে পারি না। নিহা আপু, কিরে, কি ভাবিস? আমি, ওই গুন্ডি নিহা শয়তানির জ্বালায় একটা প্রেম করতে পারি না। আর আমার সবগুলো বন্ধু গার্লফ্রেন্ড নিয়া ঘুরে। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। 1 মিনিট। আমি কার সাথে কথা বলছি? পিছনে তাকিয়ে দেখি নিহা আপু অগ্নিদৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, আমি, আপু, আসলে আমি মজা করেছি। নিহা আপু, তাহলে আমিও একটু মজা করি। বলেই ঠাসস ঠাসস করে 4টা চড় দিয়ে আমার গাল দুটো লাল করে দিলেন। আমার কান আর চুল ধরে আচ্ছা মতো ডলা দিলেন। আমি আও ও করে চিল্লাতে লাগলাম, কিন্তু নিহা আপুর থামার নাম নেই। নিহা আপু, তোর সাহস হলো কি করে আমার সামনে অন্য মেয়েদের সাথে প্রেম করার কথা বলার? আবার বলিস আমি তোকে জ্বালাই, শতানি কুন্ডি। আজকে তুই শেষ। দূর থেকে আমাকে মার খেতে দেখে সানিয়া আপু, ফয়সাল, মুনতাহা, মেহেদি সবাই চলে এলো।
তারপর সানিয়া আপু নিহা আপুকে বুঝিয়ে গাড়িতে করে অফিসে নিয়ে গেল। যাওয়ার আগে ফয়সাল ওনাকে একটা চোখ টিপ দিল দেখলাম। এটা দেখে আমি ফয়সালকে বলতে লাগলাম, আমি কিরে তুই না সানিয়া আপুকে পছন্দ করি না এখন ঠিকই চোখ টিপ মারিস? ফয়সাল, আরে কি বলছিস? আমি কখন সানিয়াকে চোখ টিপ দিলাম? আমি সানিয়া আপুর নাম ধরে ডাকিস, চোখ টিপ মারিস, আবার বলিস ওনাকে পছন্দ করিস না। তারা সানিয়া আপুকে বলি। ফয়সাল, এই না দোস্ত বলিস না, তাহলে গুন্ডিটা আমাকে কেটে কুচি কুচি করে পুকুরে ফেলে দিবে। আমি কি? মেহেদি, নিহা আপু তোকে মারলো কেন? ওদেরকে পুরো ঘটনা খুলে বললাম। মেহেদি আনন্দের কান্না ভরা মুখ। ফয়সাল, কি? আমি ঠোঁটে চিহ্নযুক্ত মুখ। তারপর তিনজন ক্লাসে চলে গেলাম। ক্লাসে আরেক যন্ত্রণা, যারা সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এটার জন্য ক্লাসে শান্তি নাই, আর নিহা আপু গুন্ডিটার জন্য বাইরে শান্তি নাই। আপনারা কিন্তু আবার নিহা আপুর কাছে বলে দিয়ে না আমি যে ওনাকে গুন্ডি বলছি, তাহলে কিন্তু আবার আমার গাল লাল করে দিবে। ক্লাস শেষ, নিহা আপুর জন্য দাঁড়িয়ে রইলাম। একটু পর আপু চলে আসলেন। তারপর ওনার সাথে মার্কেটে চলে আসলাম। মার্কেটে উনি ঘুরে ঘুরে সবগুলো দোকান ঘুরছেন, আর আমি শুধু বডিগার্ডের মতো ওনার পিছু পিছু ঘুরছি আর ওনার পছন্দ করা জিনিসগুলো বহন করছি। কিছুক্ষণ পর দেখি উনি আমার মাপের আকাশি শার্ট, সাদাটি শার্ট আর নেভি ব্লু জিন্স প্যান্ট কিনছেন। তা দেখে আমি বলতে লাগলাম, আমি আপু এগুলো কার জন্য কিনছেন? নিহা আপু, তা তোকে বলতে হবে। চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি কৃত্রিম হাসির মুখ। তারপর আপুর কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে অ্যাপেক্স জুতার শোরুমে গেলেন। ওখানে গিয়ে আমার পায়ের মাপের একরা নীল শু কিনলেন। তারপর সবগুলো জিনিস আমি গাড়িতে এনে পিছনে রেখে দিলাম। বাবারের হাতগুলো পুরো ধরে গিয়েছে। তারপর আপু আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিলেন। তারপর খাওয়া শেষ করে আপুর সাথে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আপু চাচা চাচিকে একটা করে শপিং ব্যাগ দিলেন। বাসার কাজের মহিলাকে একটা শপিং ব্যাগ দিলেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর আপু আমার রুমে এসে আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, নিহা আপু, এটার ভিতর যা যা আছে সেগুলো করে কাল বিকালে রেডি হয়ে থাকবি। তোকে নিয়ে ঘুরতে যাব। আমি কিন্তু আপু কালকে বিকালে তো আমার খেলা আছে। সাথে সাথে আপু ঠাসস ঠাসস করে দুইটা চড় মেরে আমার গাল লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, নিহা আপু, আমার কথার উপরে কথা বললে আরো খাবি। মনে থাকে যেন। কালকে রেডি হয়ে থাকবি, না হলে সেই স্পেশাল লাঠিটা চার্জ করা হবে। আমি, না না আপু, আমি রেডি হয়ে থাকবো। তারপর আপু চলে গেলেন। আপু একটু মোবাইল টিপাটিপি করে একটু ঘুম দিলাম। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসে গেলাম। কারণ প্রচুর পড়তে হবে, সামনে পরীক্ষা। কিছুক্ষণ পর পু চলে আসলেন আমাকে পড়াতে। উনি আসলে আমার ভালো লাগে না, কারণ উনি পড়ার পুরোটা সময় আমার দিকে হা করে তাকিয়ে থাকেন, যেটা আমার একদমই ভালো লাগে না। আজকেও এর উল্টো হলো না। কয়েক ঘন্টা পড়ার পর চাচি এসে ডিনার করতে ডেকে গেলেন। ডিনার করার পর আবারও এসে পড়তে লাগলাম। পড়তে পড়তে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখতে পেলাম নিহা আপু ধীরে ধীরে ওনার মুখটা আমার দিকে এগিয়ে আনছেন। আমি লাফ দিয়ে উঠে গেলাম। তারপর বলতে লাগলাম, আমি, আপু আপনি এসব কি করছিলেন? নিহা আপু, মানে দেখতে আসছিলাম তুই কি করিস। তোর কপালে কি যেন ময়লা বোধ হয় দেখেছিলাম, তাই সেটা ফুদিয়ে পরিষ্কার করে দিতে যাচ্ছিলাম। যাই হোক, বিছানায় গিয়ে ঘুমা। এত রাত জেগে পড়ার দরকার নেই। পরে অসুস্থ হয়ে পড়বি। তারপর আমি গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। আর ওদিকে নিহা আপু ভাবছে, যাক বেঁচে গেছি। আর একটু হলে তো বুঝে ফেলতো। পরের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে শুক্রবার, তাই কলেজ বন্ধ। তারপর ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। জুম্মার আজান দেওয়ার পর গোসল করে চাচার সাথে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে বাসায় এসে দেখি চাচি পোলাও, ডিমের কোরমা, মুরগির রোস্ট রান্না করেছেন। দেখে তো জিভে জল এসে গেল। তারপর খাবার খেয়ে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসে রইলাম। একটু পর নিহা আপু উনার জন্মদিনে আমার গিফট করা আকাশি শাড়িটা পরে এলেন। পুরো যেন একটা পরি। এত সুন্দর লাগছে যা বলার বাইরে। এজন্যই উনি উনার সাথে ম্যাচিং করে আমার জন্য আকাশি নীলের ড্রেস কিনেছিলেন। তারপর দুজনে একসাথে বের হলাম। দুজনকে পুরো কাপলের মতো লাগছিল, তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম। আমি গাড়ি বের করতে চাইলে আপু বললেন রিকশায় যাবেন।
তারপর আমি আর আপু রিকশায় চড়ে বসলাম। আমার তো খুব আনিজি লাগছিল। উনি এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেলেন দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেল। এত সুন্দর জায়গা আমাদের এলাকার আশেপাশে যে আছে তা জানতামই না। আপুর সাথে ঘাসে বসে বাদাম খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। কেন যেন আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আমার হঠাৎ করেই আপুর চোখের দিকে চোখ পড়ে গেল। আবারও সেই আকর্ষণটা অনুভব করছিলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। কেন যেন আমার হাত দুইটা অটোমেটিক আপুর দুই গাল স্পর্শ করলো। আপু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার মনে হলো আমি কি করছি। সাথে সাথে আমি দূরে সরে গেলাম। তারপর আপুকে বলতে লাগলাম, আমি সরি সরি আপু, আমি বুঝতে পারিনি আসলে কি থেকে কি হয়ে গেল। নিহা আপু, আরে না, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তারপর মুচকি মুচকি হাসতে লাগলেন। ওনার সাথে পুরো বিকাল ঘোরাঘুরি করে বাড়িতে চলে এলাম। তারপর ডিনার করে পড়তে বসে গেলাম। একটু পর আপু এসে বলতে লাগলেন, নিহা আপু শোন, আগামী 4 দিন তোর কলেজ বাদে বাইরে যাওয়া সম্পূর্ণ বন্ধ। ঘরে বসে সারাদিন শুধু করবি। যেভাবেই হোক তোকে টপ করতে হবে। আমি জি আপু। তারপর কয়েক ঘন্টা পরে ঘুমিয়ে গেলাম। কিন্তু ঘুমের মধ্যে আমি অনুভব করছিলাম কে যেন আমার ঠোঁটগুলো টেনে কামড়ে ধরেছে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে কেকে বলে চেঁচাতে লাগলাম। কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। তাই স্বপ্ন দেখেছি ভেবে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন আপু এসে ভোরে ঘুম থেকে ডেকে তুললেন। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর সোজা পড়তে বসে গেলাম, যেহেতু আপু আগেই পরীক্ষার আগে আর কলেজে যেতে বারণ করেছেন। এভাবে চলে গেল 4 দিন। পরীক্ষার দিন আপু আমাকে কলেজে নামিয়ে আমাকে নিয়ে সিট খুঁজতে চলে গেলেন। আমার সিট পড়লো একটা মেয়ের সাথে। নিহা আপু তো রেগে মেগে শেষ। কিন্তু এখন তো কিছুই করার নেই। তাই বাধ্য হয়ে নিহা আপু আমাকে সেখানেই বসার অনুমতি দিলেন। কিন্তু কড়াকড়ি নিষেধ করে দিলেন যেন ওই মেয়ের সাথে কোনো প্রকার কথা না বলি। তারপর আপু অফিসে চলে গেলেন। ওদিকে আপু যাওয়ার পরেই ওই মেয়েটা আমাকে বলতে লাগলো, মেয়ে হাই, আমি অহনা। আমি আমি মাক্কি। মেয়ে, উনি তোমার কি হয়? আমি আমার চাচাতো বোন। মেয়ে, অনেক রাগী মনে হয়। আমি ঘুম প্রচুর, রাগ সবসময় নাকে ডগায় থাকে। হুন্ডি নাম্বার 1 শাকচুন্নি সবসময় আমাকে বেড়ার উপরে রাখে। পিছন থেকে, তাই নাকি? আমি একদম। ওয়েট, পিছনে কে? তারপর পিছনে তাকিয়ে আমার কদমজোড়া কাঁধে উঠে গেল। দেখি নিহা আপু দাঁড়িয়ে আছে। আমার কাছে এসে বলতে লাগলেন, নিহা আপু, কপাল ভালো যে তোর ক্যালকুলেটরটা ফেলে এসেছিলি, না হলে তো তোর ওই মেয়ের সাথে এত সুন্দর করে আড্ডা দেওয়া আর আমাকে বদনাম করা দেখতেই পেতাম না। আজকে তুই বাড়িতে আয়, তোর খবর আছে। আমি আপু, বিশ্বাস করো। নিহা আপু আমার কোন কথা না শুনেই চলে গেলেন। আজকে বাড়িতে গেলে আমি শেষ। যাই হোক, পরীক্ষা দিয়ে বাসায় চলে গেলাম। বিকালে নিহা আপু বাসায় এসে আমার রুমে এসে বলতে লাগলেন, নিহা আপু, তোর পরীক্ষা বলে এখন কিছু করলাম না, পরীক্ষা শেষ হলে সব সুদে আসলে বোঝাব তোকে, বলে চলে গেলেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাই হোক, সবগুলো পরীক্ষা ভালোভাবে দেওয়া শেষ হয়ে গেল। এর মধ্যে অহনার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। যাই হোক, পরীক্ষা শেষ করে বাড়িতে এসেই শুনলাম চাচা চাচি দাদু বাড়িতে গেছেন, কারণ দাদি নাকি খুবই অসুস্থ। বাড়িতে এখন শুধু আমি আর নিহা আপু। আমার তো আরো ভয় হতে লাগলো, একে তো ফাঁকা বাসা, তার উপর নিহা আপু হুমকি দিয়েছিল আমার পরীক্ষা শেষ হলে খবর আছে। একটু পর নিহা আপু এলো। আপুকে যেন একটু বেশি খুশি মনে হচ্ছে। আপু খুব নর্মাল ভাবেই আমাকে লাঞ্চ দিলেন। লাঞ্চ করার পর আমার রুমে চলে গেলাম রেস্ট নিতে। তখনই নিহা আপু এসে দরজা বন্ধ করে দিলেন। ওনার হাতে সেই স্পেশাল বেগ। আমি ভয়ে কাঁপতে লাগলাম। উনি চিৎকার করে বলতে লাগলেন, নিহা আপু, তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমি বারণ করা সত্ত্বেও ওই মেয়ের সাথে আড্ডা দিস, আবার বন্ধুত্ব করিস, ওর নাম্বার নিস। আমি আপুর পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমি আপু, প্লিজ এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। আপু আমাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিলেন। তারপর বলতে লাগলেন, নিহা আপু, তুই কি এই প্রথমবার করেছিস? আর কতবার এভাবে মেয়েদের সাথে কথা বলে তুই ক্ষমা চাইবি আমার কাছে? তোর কোনো ক্ষমা নেই। তোকে শাস্তি পেতেই হবে। আমি আপু, চলতে হলে তো অনেক মেয়ের সাথেই কথা বলতে হয়। আর ওরা তো আমার শুধুই ফ্রেন্ড। তাদের সাথে আমি কথা বললে তোমার এত সমস্যা হয় কেন? সাথে সাথে দেখি আপুর চোখ রক্তবর্ণ ধারণ করলো।
আমি ভয়ে ঢুক গেলাম। আপু এসে আমাকে বেত দিয়ে জোরে কয়েকটা বাড়ি দিয়ে বলতে লাগলেন, নিহা আপু, তুই জীবনে কখনো আমার মুখের উপর কথা বলিসনি, আজকে ওই শাকচুন্নিটার জন্য তোর সাহস এত বেড়ে গেছে। তোর সাহস কিভাবে কমাতে হয় তা আমার জানা আছে। ওই শাকচুন্নিটাকে তো আমি পড়ে দেখছি। প্লিজ আপু, আমাকে মেরো না। মারা বাদে যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। আপু, তোর তো মেয়েদের সাথে ফোর্সেন্সি করার বেশি ইচ্ছা না। আয়, আজকে তোর ইচ্ছা মিটিয়ে দিচ্ছি। বলেই তিনি আমাকে খাটে ফেলে জোর করে ঠোঁট কামড়ে ধরলেন। তারপর এমনভাবে কিস করছেন যেন আমার ঠোঁট থেকে রক্ত চুষছেন। আমার ঠোঁটে প্রচুর যন্ত্রণা হতে লাগলো। আমি উমুম করে চিৎকার করছিলাম, কিন্তু আপুর সেদিকে কোনো খেয়াল নেই। তিনি নিজের কাজে ব্যস্ত। আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু তারপরেও আপুর কোনো সাড়ার নাম নেই। ওনার কাছে পুরো নেশার মতো লাগছে, মনে হচ্ছে এতদিন ধরে জমিয়ে রাখা সব ক্ষোভ ঝাড়ছেন। প্রায় 15 মিনিট পর আপু আমাকে ছেড়ে দেখেন আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর আপু বলতে লাগলেন, নিহা আপু, এটুকু চাপই সামলাতে পারে না, বিয়ের পর তো এর 3 গুণ চাপ দিব, তখন কিভাবে সামলাবে আমার পিচ্ছি বোটা। তারপর নিহা আপু আমাকে পানি ছিঁড়ে দিয়ে জ্ঞান ফেরালেন। আমি উনাকে দেখেই আবারও ভয় পেয়ে ঠোঁটে হাত দিয়ে রাখলাম। এটা দেখে উনি হেসে বলতে লাগলেন, নিহা আপু, এখন আর কিছু করব না। আবার যদি আমার কথা না শুনিস তখন আবার শাস্তি দিব। আপু, আপনি এটা কি করলেন? আমি আপনার ছোট ভাই হই। নিহা আপু, আরেকবার ভাই বললে তোর মুখে টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার কোনকালের মায়ের পেটের ভাই। আপনি কাজটা ঠিক করেননি। চাচা আসলে সব বলে দিব। নিহা আপু, ওকে বেবি বলে দিও। তাহলে তোমার সাথে আমার বিয়েটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর শোন, ঘন্টাখানেক পর ছাদে আসবি, তোর ওই নীল পাঞ্জাবিটা পরে। বলে তিনি আর রুমের দরজা বাইরে দিয়ে লক করে চলে গেলেন। এদিকে আমার ঠোঁটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটে পানি দিলাম। বিছানায় এসে শুয়ে শুয়ে একটু আগের ঘটনাগুলো চিন্তা করতে লাগলাম। নিহা আপু এটা কি করলেন? চাচা এলে ওনাকে বলে আপুর বিয়ের ব্যবস্থা করবো যেভাবেই হোক। তারপর নীল পাঞ্জাবিটা পরে ছাদের দিকে যেতে লাগলাম। না হলে আবার কি করে বলা যায় না। ছাদে গিয়ে দেখি পুরো ছাদ লাভ বেলুন দিয়ে সাজানো, মাঝখানে সবুজ কার্পেট, তার উপর গোলাপের পাপড়ি ছিটানো। আমি আপুর দিকে তাকিয়ে হা করে রইলাম। আপু সাদা রঙের থ্রি-পিসের পরেছেন, চোখে কাজল দিয়েছেন, হালকা মেকআপ করেছেন। দেখতে মনে হচ্ছিল যেন একটা পরী দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি কাছে যেতেই নিহা আপু হাঁটু গেড়ে বসে এক গুচ্ছ গোলাপ ফুল আমার দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করলেন, নিহা আপু, আমি জানি না তুই আমার কথাগুলো কিভাবে নিবি, কিন্তু আমি পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সোজাসাপটা বলে দিচ্ছি। আমি তোকে ভালোবাসি মাক্কি। নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে আসছি, তোকে নিয়ে রয়েছে আমার হাজারো স্বপ্ন। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি অবাক হয়ে নিহা আপুর দিকে তাকিয়ে রইলাম। তার চোখগুলো যেন আগের মতোই আমাকে আকর্ষণ করছিল। তাই আমি তাড়াতাড়ি অন্য দিকে ফিরে বলতে লাগলাম, আমি সবসময় আপনাকে নিজের বোনের মতো ভেবে এসেছি। আর আপনি কিভাবে আমাকে প্রপোজ করতে পারলেন? আমার মতো একজন এতিমকে চাচা চাচি নিজের ছেলের মতো মানুষ করেছেন। আমি ক্ষণিকের একটা মোহে পড়ে কখনোই ওনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আপনি আমাকে নিয়ে এসব চিন্তা ভাবনা করবেন না। আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না। তারপর আবার নিহা আপুর দিকে তাকিয়ে দেখি ওনার চোখে হালকা পানি। আমি ফিরতেই তিনি চোখের পানি মুছে নিলেন। তারপর বলতে লাগলেন, নিহা আপু, ছোট থেকেই আমার যেটা পছন্দ সেটা আমি পেয়েছি, না হলে ছিনিয়ে নিয়েছি। তাহলে তুই কিভাবে ভাবলি যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে আমি ভুলে যাব, তাকে অন্য কারো হতে দেখবো? তোকে আমি ভালোভাবে বলছি, আমার প্রপোজাল একসেপ্ট করে নেই, না হলে জোর করে হলেও আমি আমার ভালোবাসা আদায় করব। আপনি যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমি চাচা চাচির বিশ্বাস কখনোই ভাঙব না। তাতে যা হয়ে যায় হোক। শুনে নিহা আপু রেগে চোখ মুখ লাল করে ফেললেন। তারপর হাতের গোলাপ ফুলের গুচ্ছটাকে ছিঁড়ে ছাদ থেকে ফেলে দিলেন। তারপরে সে আমাকে ঠাসস 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 করে 4টা চড় মারলেন। মেরে বলতে লাগলেন, নিহা আপু, এগুলো হলো আমার কথা অমান্য করার শাস্তি। এবার আমার ভালোবাসা আদায় করার পালা। বলেই তিনি আমার চুলগুলোর পিছন দিকে শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিলেন। আমি খুব ব্যথা পেয়ে ছাড়া পেতে কাতরাতে লাগলাম। কিন্তু নিহা আপুর সেদিকে খেয়াল নেই। উনি আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে আমাকে পাগলের মতো লিপ কিস করা শুরু করলেন। প্রায় 5 মিনিটের মতো লিপ কিস করে আমার ঠোঁট কামড়াতে লাগলেন। আমি ছাড়া পেতে কান্না করতে লাগলাম।
আরো 5 মিনিট চকলেটের মতো আমার ঠোঁটগুলোকে কামড়ানোর পর আমাকে ছেড়ে দিলেন। আমি দূরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম এবং নিঃশব্দে কাঁদছিলাম। তারপর নিহা আপু আমার কাছে এসে আমার গলা চেপে ধরে দেয়ালের সাথে আমাকে চেপে ধরলেন। তারপর বলতে লাগলেন, নিহা আপু, তোকে কখনো আমার খারাপ রূপ দেখায়নি, কিন্তু আজ থেকে তুই দেখবি আমার খারাপ রূপ। এমন অত্যাচার করব তোর উপর যে তুই নিজে থেকে আমাকে প্রপোজ করবি। যেদিন তুই আমাকে প্রপোজ করবি সেদিন তোর মুক্তি। আমি আপলাতে দারুণ গলা চেপে ধরায় কথা বলতে পারছিলাম না। নিহা আপু, এটা তো শুধু ট্রেলার দেখালাম, সিনেমা তো এখনো বাকি। সামনে দেখতে থাক কি হয়, বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে নিচে চলে গেলেন। আমি ছাদে বসে বসে কাঁদতে কাঁদতে মনে মনে বলতে লাগলাম, আজকে আমার বাবা মা বেঁচে থাকলে আমার ইচ্ছার মূল্য থাকতো। তারা নেই বলে সেই ছোটবেলা থেকে আমাকে নিহা আপুর ইচ্ছা মতো চলতে হয়। তবে যাই হোক না কেন, আমি কখনোই সাময়িক সময়ের মোহে পড়ে চাচা চাচির বিশ্বাস ভাঙতে পারবো না। এই দুনিয়াতে তারা ছাড়া আমার আপন কেউ নেই। এসব ভেবে আমি উঠে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে ছাদ থেকে নিচে নেমে এসে নিজের রুমে চলে গেলাম। তারপর ঠোঁটের ল্যাম্প জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে শুয়ে রইলাম। এমনিতেই সকালে একবার আপু ঠোঁটগুলো কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছিলেন, এখন আবার একই কাজ করলেন। তাই ঠোঁটগুলোতে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলাম। তারপর মনে মনে ফয়সালকে গালি দিতে লাগলাম, কারণ ওই হালার পুতেই নিহা আপু আমাকে ভালোবাসে বলে কুপা লাগাই দিছে। নিজে তো সানিয়া আপুর বেড়া খাচ্ছে, এখন আমাকেও বেড়ায় ফেলে দিছে। সালারে পাইলে ওর কদমজোড়া খুলে বিক্রি করে বিরিয়ানি খাইতাম। ওদিকে রুমে শুয়ে শুয়ে নিহা আপু ভাবছিল এখন কি করবে। তারপর সানিয়া আপুকে কল দিলেন। নিহা আপু, হ্যালো সানিও। সানিয়া আপু, ঘুম বল। নিহা আপু কারো উপরে রোমান্টিক অত্যাচার কিভাবে করতে হয় আইডিয়া দেয়। সানিয়া আপু, কেন? নিহা আপু, বলদটাকে প্রপোজ করে দিছি কিন্তু রাজি হয়নি। সানিয়া আপু, ও তাহলে এই ব্যাপার। তারপর সানিয়া আপু নিহা আপুকে কিছু আইডিয়া দিল। ওদিকে আমি ঘুমিয়েছিলাম, বিকালের দিকে নিহা আপু ডেকে তুললেন। তুলে বলতে লাগলেন, নিহা আপু, যা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আয়। আমি, আপু আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি এখন যেতে পারবো না। সাথে সাথে নিহা আপু ঠাসস ঠাসস করে 2টা চড় মেরে বলতে লাগলেন, নিহা আপু, আমার মুখের উপর তর্ক করিস, এত বড় সাহস তোর? তাড়াতাড়ি যা, যেটা বলেছি সেটা কর, না হলে আমার ওই স্পেশাল বেডটা ব্যবহার করতে হবে। তারপর আমি ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়ে রেস্টুরেন্ট থেকে 2 প্যাকেট খাবার নিয়ে এলাম। তারপর নিহা আপু একাই একাই 2 প্যাকেট খাবার নিয়ে খেতে বসে গেলেন। তারপর আমাকে বললেন, নিহা আপু, আমার কথা অমান্য করার শাস্তি হিসেবে তোর দুপুরে খাওয়া বন্ধ। যা নিজের রুমে যা। তারপর আমি মন খারাপ করে রুমে চলে এলাম। রাতের বেলা চাচা চাচি চলে এলেন। চাচি আমার ঠোঁটের অবস্থা দেখে বিচলিত হয়ে বলতে লাগলেন, চাচি, তোর ঠোঁটের এই অবস্থা কিভাবে হলো? আমি ভয় পেয়ে নিহা আপুর দিকে তাকিয়ে দেখি উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন। তারপর আমি চাচিকে বলতে লাগলাম, আমি আসলে চাচি, একটা অনেক বড় পোকা আমার ঠোঁটে কামড় দিয়েছে। ঠিক নিহা আপুর সমান একটা পোকা। শুনে চাচি বলতে লাগলেন, চাচি, নিহার সমান পোকা আবার হয় নাকি? আর হলেও আমাদের বাসায় কোথা থেকে আসবে? আমি মিটিমিটি হেসে সোফার দিকে তাকিয়ে দেখি নিহা আপু রেগে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি চাচিকে বলতে লাগলাম, আমি, আছে চাচি আছে। পোকাগুলো সোফার উপরেও বসে থাকে। চাচি, তুই কি বলছিস তা তুই নিজেই ভালো জানিস। আজব। আমি চাচির পিছনে এসে আওয়াজ না করে হাসতে লাগলাম। কিন্তু নিহা আপু দেখে ফেললেন। তারপর নিহা আপু মনে মনে বলতে লাগলেন, তারাও চান্দু, তোমার হাসি বের করছি। তারপর নিহা আপু বলতে লাগলেন, নিহা আপু, কালকে থেকে মাক্কির কলেজ যাওয়া বন্ধ, এমনকি ঘর থেকে বের হওয়া বন্ধ। শুনে চাচা চাচি দুজনেই অবাক হয়ে বলতে লাগলেন, এটা কেমন কথা? তখন নিহা আপু বললেন, নিহা আপু, তোমাদের কারো আপত্তি থাকলে কিছু করার নেই, এটাই ফাইনাল। তখন আমি সাহস করে বললাম, আমি আমি কলেজে যেতে চাই। নিহা আপু, আরেকবার আমার সামনে কলেজে যাওয়ার কিংবা ঘর থেকে বের হওয়ার কথা বললে আমি তোর মুখ ভেঙে দিব। নিজের রুমে যা। তারপর আমি মন খারাপ করে নিজের রুমে চলে গেলাম। নিহা আপু নিজেও তার রুমে চলে গেলেন। ওদিকে দুজন চলে যাওয়ার পর চাচা চাচি বলতে লাগলেন, চাচা, তোমার মেয়েটাকে নিয়ে আর পারলাম না। ছেলেটার উপরে সব সময় কর্তৃত্ব ফলায়। কিছু বলতেও পারি না, বললে ঘরে ভাঙচুর শুরু করবে, অফিসে যাবে না। এই বয়সে তো আমি আর পারি না।
চাচি, ওদিকে তো মেয়েটার বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে। আমি বলি কি, মাকে তো পরীক্ষা শেষ, এখন ওদের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? চাচা, আমি মাক্কির রমতে কিছুই করব না। আরো কিছুদিন যাক, মাক্কির সাথে আমি ধীরে ধীরে কথা বলবো এ বিষয়ে। তাছাড়া ওর এখন লাইফ উপভোগের বয়স, এখন ওকে বিয়ে করিয়ে সংসারী করে দেওয়াটাও তেমন একটা যৌক্তিক নয়। দেখি সামনে কি হয়। ওদিকে আমি অনেক মন খারাপ করে রইলাম রুমে এসে। এমন সময় অহনা কল দিয়ে, ওর কল ধরে কথা বলছিলাম, তখনই রুমে নিহা আপু এসে ছো মেরে আমার মোবাইলটা নিয়ে গেলেন। মোবাইলে অহনার নামটা দেখার পর থেকেই রাগে তার কপালের রোগগুলো দপদপ করতে লাগলো, তার হাত কাঁপতে লাগলো। তারপর তিনি ঢিল মেরে আমার মোবাইলটা বাইরে ফেলে দিলেন। তারপর আমাকে বলতে লাগলেন, নিহা আপু, ভয়ঙ্কর অপরাধ করেছিস তুই। আমার নিষেধ করা সত্ত্বেও ওই মেয়েটার সাথে আবার কথা বলেছিস। আজকে তোর কোনো ক্ষমা নেই। তারপর নিহা আপু আমাকে মারার জন্য হাত তুলতেই আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু আমাকে না মেরে নিহা আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিলেন। এটা দেখে আমি তো পুরো ফ্রিজ হয়ে গেছি। কিন্তু নিহা আপুর কোনো হেলদোল নেই। কিস করার সাথে সাথে আমার ঠোঁটগুলো কামড়াতে লাগলেন। এমনিতেই ঠোঁটগুলো জখম হওয়া ছিল, তার উপরে নিহা আপুর আবারও এমন অত্যাচার সহ্য করতে পারছিলাম না। তার উপর আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে মনে একটা বুদ্ধি বের করলাম। নিহা আপুর দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে নিজের কাজ করতেই ব্যস্ত। এই সুযোগে আমি অজ্ঞান হওয়ার নাটক শুরু করলাম। নিহা আপু চোখ খুলে দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর হাসতে হাসতে নিজের ওড়না দিয়ে আমার ঠোঁটগুলো মুছে দিয়ে হাসতে হাসতে নিজের রুমে চলে গেলেন। নিহা আপু চলে যেতেই আমি ওয়াশরুমে গিয়ে ঠোঁটগুলোতে পানি দিয়ে আসলাম। এসে মনে মনে ভাবতে লাগলাম, যেভাবেই হোক এবার চাচা চাচিকে বলে আপুর বিয়ের ব্যবস্থাটা করতেই হবে। এভাবে চলতে দেওয়া যাবে না। একবার যদি তারা এসব দেখে ফেলে, তাহলে আমি সারা জীবন তাদের কাছে অপরাধী হয়ে থাকবো। ওদিকে নিহা নিজের রুমে গিয়ে একজনকে কল দিয়ে 1 ঘন্টার মধ্যে অহনার ফুল ডিটেলস বের করতে বলে। এদিকে অহনা তার আব্বুকে এসে বলে, অহনা আব্বু, আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি, আর তাকেই বিয়ে করতে চাই। অহনার আব্বু, তাই নাকি? কে সেই ছেলে যাকে আমার মামুনিটা পছন্দ করেছে? তারপর অহনা তার মোবাইল বের করে তার বাবাকে মাক্কির একটা পিক দেখায়। পিক দেখে অহনার বাবা বলতে লাগে, অহনার আব্বু, আরে এইটা তো আমার বন্ধু ফাইয়াজ চৌধুরীর ভাতিজা। ফাইয়াজের সাথে তো আমার অনেক ভালো বন্ধুত্ব। তুই কোনো চিন্তা করিস না মামুনি, আমি তোর আর ছেলেটার বিয়ের ব্যবস্থা করছি খুব শীঘ্রই। এটা শুনে তো অহনা খুব খুশি হয়। মনে মনে বলে, এবার দেখি সেই গুন্ডিটা কিভাবে মাক্কিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। এদিকে নিহা আপু কয়েকদিন বন্দি রেখে আমাকে আবার কলেজে যাওয়ার পারমিশন দিলেন। কলেজে গিয়ে দেখি আমার দুই হারামি বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে চিপায় বসে চিপকাচিপকি করছে। আমাকে দেখেই বলে উঠল, ফয়সাল, নবাব সাহেবের অবশেষে কলেজে আসতে মন চেয়েছে। অবশ্য সারাদিন নিহা আপুর মতো সুন্দরীর সাথে চিপকে থাকলে কারি বা কলেজ করতে ভালো লাগবে। আমি হালার পো, আমি বাঁচি না ওই গুন্ডিটার প্যারায়, আর তুই আছিস তোর ফাজলামি নিয়া। সিম্পল একটা মজা করাই এই কয়েকদিন আমার ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল। সবাই হেসে মাটিতে লুটোপুটি খাওয়া। আমি চোখ গোল গোল করা মুখ। ফয়সাল, দেখলি আমি বলছিলাম না, সানিয়া আমাকে যেভাবে প্যারা দেয় নিহা আপু তোকে এর দ্বিগুণ প্যারা দিবে। দেখ আমার বদদোয়াটা লাগছে। আমি, সানিয়া আপু দেখেছো তোমাকে নিয়ে কি বলে? সানিয়া আপু, হারামজাদা তুই কি বললি? আমি তোরে প্যারা দেই? কলেজে আছিস বলে কিছু করতে পারলাম না। আজকে তুই কলেজ থেকে বের হ, তারপর তোকে মজা দেখাচ্ছি। ফয়সাল, না না, তুমি কি আমাকে প্যারা দিতে পারো নাকি? তুমি তো আমাকে সারাদিন শুধু আদর করো। সানিয়া আপু, হয়েছে, আর ঢং করতে হবে না। তারপর ক্লাস শুরু হতেই সানিয়া আপু অফিসে আর আমরা ক্লাসে চলে গেলাম। এদিকে নিহা অহনার বিষয়ে সব খবর পেয়ে গেল। তারপর মনে মনে একটা প্ল্যান তৈরি করলো। এদিকে কলেজ শেষ করে বাসায় ফিরে খেয়ে একটা ঘুম দিলাম। কিন্তু ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি নিহা আপু আমার ঠোঁটগুলো দখল করে আছে। আমি মুচোমুচি করতেই উনি একটা কামড় দিলেন ঠোঁটে, আর চোখ দিয়ে নড়াচড়া না করার ইশারা দিলেন। আমি উভয় নড়াচড়া করছিলাম না, যদি আবার কামড়াতে শুরু করে। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিলেন। আমি জোরে জোরে শ্বাস নিতে নিতে বললাম, আপনি তো আমাকে মেরেই ফেলবেন। নিহা আপু, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করা পর্যন্ত তোমার উপর এমন রোমান্টিক অত্যাচার চালাতেই থাকবো জান। তুমি কোনো ভুল করলে এখন থেকে আর তোমাকে মারবো না, তোমার ঠোঁটগুলো কামড়াবো। প্লিজ আপনি এখন যান।
চাচি দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। নিহা আপু, ঠিক আছে এখন যাচ্ছি, কিন্তু রাতের বেলা আবার হবে ডিয়ার। বলেই নিহা আপু চলে গেলেন। পরের দিন কলেজে গিয়ে দেখি অহনা আমাকে দেখলেই লজ্জামাখা হাসি দিচ্ছে। এটার কোনো কারণ খুঁজে পেলাম না। বাসায় এসে দেখি অহনা এবং তার আব্বু আমাদের বাসায়। তাদের দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। কাছে গিয়ে অহনার আব্বুকে সালাম দিলাম। তারপর অহনার দিকে তাকাতেই সে একটা চোখ টিপ মেরে দিল। আমি কিছুটা লজ্জা কিছুটা রাগ করে রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই চাচা ডেকে নিয়ে ওনার কাছে বসালেন। তারপর চাচা আর অহনার আব্বু কথা বলতে লাগলেন। চাচা, তা বন্ধু এতদিন পর আমার কাছে কি মনে করে? অহনার আব্বু, এসেছি তোর কাছে একটা আবদার নিয়ে। চাচা, আরে কি যে বলিস না তুই। আমার বিজনেসের লসের সময় তুই আমাকে অনেক সাহায্য করেছিস। তার জন্যই আমার বিজনেসটাকে আমি আজ এত উপরে তুলতে পেরেছি। আর তুই আমার কাছে আবদার নিয়ে এসেছিস, সেটা আমি পূরণ করব না। অহনার আব্বু, তাহলে বলেই ফেলি। আমার মেয়ে তো তোর ভাতিজার সাথে একই কলেজে পড়ে। সে তোর ভাতিজাকে অনেক পছন্দ করে। তাই আমি চাই ওদের 4 হাত এক করে দিতে। এটা শুনে আমি অনেক বড় শক খাই। অহনার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। তা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। সবার সামনে তো কিছু বলতেও পারছি না। এদিকে এ কথা শুনে চাচা চাচিও অনেক বেশি অবাক হয়ে যায়। কেননা তারা তো নিহা আপুর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। তারপর চাচা কি যেন কিছুক্ষণ ভেবে অহনার আব্বুকে বললেন, চাচা, মাক্কি রাজি হলে আমাদের কোনো আপত্তি নেই। আমি আমি কখনোই চাচা চাচির মতের বিরুদ্ধে কিছু করিনি। তাই আজকেও ওনারা যেটা বলবেন সেটাই হবে। চাচা, তাহলে আমরা রাজি। অহনার আব্বু, আলহামদুলিল্লাহ। তাহলে ডেটটা আমরা আজই ফিক্স করে ফেলি। চাচা, ডেট ফিক্সের তারিখ আমরা পরে ফোনে আলোচনা করে সিদ্ধান্ত নেব। অহনার আব্বু, ঠিক আছে। তাহলে আজকে আমরা উঠি। তারপর তারা বিদায় নিলেন। যাওয়ার আগে অহনা আমাকে কাগজ দিল আর দরজা দিয়ে বের হওয়ার সময় একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলো। তারা চলে যাওয়ার পর আমি রুমে চলে এলাম। এদিকে চাচি চাচাকে বলতে লাগলেন, চাচি, নিহার সাথে না মাক্কির বিয়ে ঠিক করা। তাহলে তুমি কিভাবে তাদেরকে কথা দিয়ে দিলে? চাচা, আমার আর কিছুই করার ছিল না। যে বন্ধুর জন্য আজ আমার বিজনেসটা আছে তাকে কিভাবে না করে দেই। চাচি, কিন্তু নিহা বিষয়টা জানলে কি হবে ভেবে দেখেছো? সে তো মাক্কিকে নিজের থেকেও বেশি ভালোবাসে। চাচা, আমরা দুজন মিলে তাকে বুঝিয়ে বলবো। আর খুব তাড়াতাড়ি তাকেও বিয়ে দিয়ে দিব, তাহলে আস্তে আস্তে সে মাক্কিকে ভুলে যাবে। এদিকে আমি রুমে এসে অহনার দেওয়া কাগজটাকে ঢিল মেরে টেবিলের উপরে ফেলে রাখলাম। বিকালের দিকে নিহা আপু এসে সব শুনে অনেক রেগে গেলেন। চাচা চাচি মিলে অনেক বুঝিয়েও তাকে শান্ত করতে পারছিলেন না। রেগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলেন। আমি এক কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম। এরপর নিহা আপু আমার দিকে আসতে লাগলেন। সেটা দেখেই আমি আরো ভয় পেয়ে কাঁপতে লাগলাম। ওনার চোখ মুখ সব রাগে আগুনের মতো টকটকে লাল হয়ে আছে। আমার কাছে এসে আমার হাত ধরে চাচা চাচির সামনে গিয়ে বলতে লাগলেন, নিহা আপু, তোমরা মাক্কির মতো ছাড়া কিভাবে তাকে বিয়ে দিতে পারো? চাচা, মাক্কি নিজেও বিয়েতে মতো দিয়েছে। একথা শুনে আমি মনে মনে বললাম, দিছেন চাচা আগুনে কিলে। আর নিহা আপু আমার দিকে অগ্নিদৃষ্টিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দিলেন, যার ফলে সবাই ভয় পেয়ে গেল। তারপর নিহা আপু আমার গলায় চেপে ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে যেতে লাগলেন। আমি ব্যথায় আ করে শব্দ করতে লাগলাম। চাচা চাচি এক কাঁধে গেলে টেবিল থেকে একটা ছুরি নিয়ে আমার গলায় ধরে বলতে লাগলেন, নিহা আপু, তোমরা আর এক পা এগুলে মাক্কি আমার হাতে খুন হবে। এমনিতেও সে যে কাজ করেছে তাতে তাকে খুন করতে আমার হাত কাঁপবে না একবারও। এটা দেখে চাচা চাচি ভয়ে আর কাছে যাওয়ার সাহস করলেন না। কারণ নিহা আপু এখন পুরাই সাইকোদের মতো আচরণ করছে, কখন কি করে ফেলবে তিনি নিজেও জানেন না। আমাকে টানতে টানতে আমার রুমে নিয়ে এসে আমাকে দেয়ালে লাগিয়ে আমার গলায় আরো জোরে চাপ দিলেন। আর বলতে লাগলেন, নিহা আপু, আমি সারাদিন তোর সাথে লেগে থাকি তোর ভালোবাসা পাওয়ার জন্য, তুই আমাকে বিশ্বাস অবিশ্বাসের কাহিনী শোনাস। আর ওই অহনা আসতেই তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি। কেন রে, ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? ও তো কোনো দিক থেকেই আমার চেয়ে বেশি সুন্দরী না। তোকে আমি আগেই বলেছিলাম, কোনো মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করলে তোকে আমি নিজের হাতে খুন করব। তোর বুঝি আমার হাতে খুন হওয়ার এতই শখ? তারপর নিহা আপুর চোখ গেলে টেবিলে থাকা কাগজের দিকে, যেটা অহনা আমাকে দিয়েছিল। সেটা উঠিয়ে তিনি পড়তে লাগলেন, মাই ডিয়ার ফিউচার হাবি, রেডি থেকো, খুব শীঘ্রই তুমি আমার হতে যাচ্ছ।
তারপর আমরা দুজন মিলে একটা ফুটবল টিম, একটা ক্রিকেট টিম গঠন করব। তোমার সেই পাওয়ার আছে তো? রেডি হয়ে যাও ডিয়ার। ইতি। তোমার ফিউচার বউ। চিঠির ওপরে নিহা আপুর মুখ ট্রাফিক লাইটের মতো বদলাতে লাগলো। রাগে ওনার চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তা দেখে ভয়ে আমার পুরো জ্ঞান হারানোর মতো অবস্থা। নিহা আপু বলতে লাগলেন, নিহা আপু, তোর খুব শখ না ফুটবল টিম ক্রিকেট টিমের আব্বু হওয়ার? কিন্তু সেটা তো তুই হতে পারবি না, কারণ আজকেই তুই আমার হাতে খুন হবি। গলা চেপে ধরে রাখার কারণ আমার আজ ছাড়া কিছুই বলতে পারছিলাম না। আপু আমাকে বিছানায় ছুঁড়ে ফেললেন। তারপরে যা করলেন তাতে আমি ভয় বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে লাগলাম। তারপর নিহা আপু আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে আমার শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আমি ভাবলাম আজ হয়তো আমার ইজ্জত হয়েছে, কিন্তু নিহা আপু ছুরিটা দিয়ে আমার বুক কেটে নিজের নাম লিখতে লাগলেন। আমি ব্যথায় চিৎকার করে ছটফট করতে লাগলাম। তা দেখে নিহা আপু তার উনা দিয়ে আমার দুহাত বেঁধে দিয়ে আমার মুখে একটা কাপড় গুঁজে দিলেন। তাই চিৎকারও করতে পারছিলাম না। নিহা আপু আমার বুকে ছুরি দিয়ে ওনার নাম লিখে আমাকে রুমেই রেখে ওনার রুম থেকে গিয়ে ফার্স্ট এইড বক্স এনে আমার বুকে ব্যান্ডেজ করে দিলেন। তারপর কিছুক্ষণ আমার ঠোঁট কামড়িয়ে বলতে লাগলেন, নিহা আপু, তোকে খুন করে তো লাভ নেই, বরং তোকে সারা জীবনের জন্য আমি হারিয়ে ফেলবো। তাই তোকে পার্মানেন্ট আমার কাছে রাখার ব্যবস্থা করছি। আর তোর সেই প্রাণপ্রিয় অহনার কি হাল করি তুই দেখতে থাক। বলেই নিহা আপু রুম থেকে বেরিয়ে গেলেন। এদিকে আমার তো ব্যথায় অবস্থা খারাপ, তাই শোয়া থেকে উঠতে পারছিলাম না। একটু পর চাচিকে আমার রুমে আসতে দেখে একটা কাঁথা টেনে শরীর ঢেকে নিলাম। চাচি এসে বলতে লাগলেন, চাচি, কিরে নিহা কি তোকে আবার মেরেছে? আর তুই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছিস কেন? আমি, না চাচি, তেমন কিছু হয়নি। আর এমনি ভালো লাগছিল না, তাই শুয়ে আছি। চাচি দেখ বাবা, তুই এই বিয়েতে খুশি তো? তোর মতামত ছাড়া আমরা তোকে জোর করে বিয়ে দিতে চাই না। আমি, বাবা মা মারা যাওয়ার পর তোমরাই আমাকে মানুষ করেছো, তোমরাই আমার বাবা মা। তাই তোমাদের যা সিদ্ধান্ত সেটাই আমি হাসি মুখে মেনে নিব। আমি জানি তোমরা কখনোই আমার খারাপ চাইবে না। চাচি আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, চাচি আচ্ছা তুই তাহলে শুয়ে থাক, আমি গিয়ে রান্না বসাই। তারপর চাচি চলে গেলেন। আমি শুধু ভাবতে লাগলাম নিহা আপু কি এখন কি উল্টাপাল্টা কাজ করার চিন্তা ভাবনা করছেন। বুকের ক্ষতটা সেরে উঠতে 2 দিন টাইম লাগলো, কিন্তু আমি অবাক যে এর মধ্যে একবারও নিহা আপু আমার সাথে উল্টাপাল্টা কিছু করেননি। তাই আমি বেশ শান্তিতেই ছিলাম। এর পরের দিন দেখলাম আপু বেশ হাসি খুশি মেজাজে বিকেলে বাসায় ফিরলেন। আমার কেমন যেন সন্দেহ হলো, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়ে এসেছেন। রাতে অহনার আব্বু চাচাকে কল দিয়ে বলে দিলেন এই বিয়ে হবে না, কেননা কারা যেন এই বিয়ে করলে অহনাকে কিডন্যাপ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে। আমি, চাচা, চাচি কারোরই আর বুঝার বাকি নেই যে কাচাকে করেছে। ওদিকে নিহা আপু সোফায় বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চিপস খেতে খেতে টিভি দেখছিলেন। চাচা এসে তাকে বলতে লাগলেন, চাচা, নিহা তুই কিন্তু কাজটা একদমই ঠিক করিসনি। তুই এভাবে ওদের বিয়েটা ভেঙে দিতে পারিস না, যেখানে ওরা দুজনেই রাজি। নিহা আপু, আমি বিয়ে ভেঙেছি এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? আর হ্যাঁ, ওই লোকগুলো আমাকেও কল করে বলেছে মাক্কিকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই মেয়ে নিখোঁজ হয়ে যাবে। চাচা, তাহলে তুই এখন কি চাস? নিহা আপু, আমি কি চাই সেটা তুমিও ভালো করে জানো, নতুন করে বলার প্রয়োজন মনে করি না। চাচি, ওই তোর বাবার সাথে ঠিকভাবে কথা বল। নিহা আপু, উনি কি আমাকে করা ওয়াদা রেখেছিলেন যে ওনার সাথে ঠিকভাবে কথা বলবো। চাচা, নিহার আম্মু তুমি থামো তো, আমি দেখছি বিষয়টা। মাক্কি এদিকে আয়। আমি ধীরে ধীরে হেঁটে চাচার সামনে গিয়ে দাঁড়ালাম। চাচা দেখ বাবা, তুই নিশ্চয়ই জানিস নিহা তোকে ভালোবাসে। আমি চাই তোদের দুইজনের বিয়েটা দিয়ে দিতে। তুই নিহাকে ভালো করেই চিনিস, ও তোকে অন্য কোথাও বিয়ে করতে দেবে না। তাছাড়াও আমরা অনেক আগে থেকেই তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার বন্ধুর কথা ফেলতে পারিনি বলে তোকে অহনার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। চাচি, তাছাড়াও নিহা আমাদের একমাত্র মেয়ে, তাই আমরা চাই আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকুক। আমি, কিন্তু এটা কিভাবে সম্ভব?
আমি সবসময় নিহা আপুকে নিজের বড় বোনের মতো দেখেছি, বড় বোনের মতো শ্রদ্ধা করেছি। একজন ভাইয়ের তার বোনের প্রতি যেরকম ফিলিংস থাকে ওনার প্রতিও আমার সেরকমই ফিলিংস আছে, এর চেয়ে বেশি কিছু না। আমার কথা শুনে নিহা আপু লাফ দিয়ে এসে আমার কলার ধরে বলতে লাগলেন, নিহা আপু, আরেকবার যদি বলিস আমি তোর বোনের মতো তাহলে তোর বাবা হওয়ার শপথ আমি কেটে দিব। আর তুই কি ভেবেছিস আব্বু আম্মু রাজি না হলে আমি তোকে ভুলে গিয়ে অন্য কোথাও বিয়ে করে নিব কিংবা তোকে অন্য কোথাও বিয়ে করতে দিব? তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। এই নিহা ছোটবেলা থেকে যেটা চেয়েছে সেটা নিজের করেই ছেয়েছে। তাই তোকে প্রয়োজন পড়লে জোর করে কাজী অফিসে ধরে নিয়ে গিয়ে বিয়ে করব, না হলে গুলি করে তোর খুলি উড়িয়ে দিব। মাইন্ড ইট। আমার তো ভয় অবস্থা খারাপ। তখন চাচা ধমক দিয়ে নিহা আপুকে বসতে বললেন। নিহা আপু আবার বসে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে টিভি দেখতে লাগলেন। তারপর চাচা বলতে লাগলেন, চাচা তাহলে সে কথাই রইলো, আগামী মাসে ধুমধাম করে তোমাদের বিয়ে হবে। শুনে নিহা আপু চিল্লিয়ে উঠে বললেন, নিহা আপু, আমি আগামী মাস পর্যন্ত ওয়েট করতে পারবো না। পরশুদিনই কাজী ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দিবা। আর অনুষ্ঠান আগামী মাসে করার সমস্যা নেই। আমি মনে মনে বলতে লাগলাম, কেমন নির্লজ্জ মেয়ে যে নিজের বিয়ে পরশুদিন করতে বলে। তারপর চাচা বলতে লাগলেন, চাচা তাহলে ঠিক আছে, পরশুই তোমাদের বিয়ে আর সামনের মাসে অনুষ্ঠান। শুনে তো নিহা আপু খুশিতে গিয়ে চাচাকে জড়িয়ে ধরলেন। এদিকে আমার তো মাথা ঘুরতেছে। ছোট থেকে বড় হলাম এই গুন্ডের প্যারা আর মাইর খেতে খেতে, ভাবছিলাম এর বিয়ে হয়ে গেলে আমি স্বাধীন। কিন্তু এখন দেখছি সারা জীবনের মাইর খেয়ে যেতে হবে। এর সাথে বিয়ে হলে তো আমার লাইফ নামেই শুধু আমার থাকবে, কিন্তু চলবে তার কথা মতো। এসব ভাবতে ভাবতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি চিল্লিয়ে এই বিয়ে মানি না, শাহবাগে আন্দোলন করব আমি না। তারপর অজ্ঞান হয়ে গেলাম। তা দেখে সবাই ছুটে আসলো আমার কাছে। আমার কাছে এসে নিহা আপু বলতে লাগলেন, নিহা আপু, আমার পিচ্ছি জামাইটা বিয়ের কথা শুনেই অজ্ঞান হয়ে গেছে, বিয়ের পর চাপ সামলাবে কিভাবে? চাচি, এ তোর কি লজ্জা করে না? আমরা তোর আব্বু আম্মু এখানে আছি, আমাদের সামনে তুই এসব বলছিস? নিহা আপু, লজ্জা থাকলে বিয়ে করা যায় না বুঝলা? লজ্জা থাকলে এই বোকাচন্দ্রটার মতো অবস্থা হতো আমার। চাচি, ছি ছি, কি সব বলছিস? কিভাবে যে এমন নির্লজ্জ মেয়েকে আমি পেটে ধরলাম? নিহা আপু, সেটা তো আমাকে না, আব্বুকে বলো, ওনার দোষ। এই কথা শুনে চাচা চাচি লজ্জা পেয়েও তাড়াতাড়ি নিজেদের রুমে চলে গেল। নিহা আপু আমাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুগালে দুইটা কিস করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলেন। এদিকে আমার জ্ঞান ফিরলে দেখি কে যেন আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি চিল্লিয়ে ওঠার আগেই নিহা আপু আমার ঠোঁটগুলো ওনার ঠোঁটগুলো দ্বারা চেপে ধরলেন। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই আমি বলে উঠলাম, আপনি আমার সাথে শুয়ে কি করছেন? নিহা আপু, তোমাকে একটু আদর করছিলাম সোনা। আমি, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন? নিহা আপু, তোমার ঠোঁটগুলো পুরো স্ট্রবেরির মতো, সেজন্য একটু খাচ্ছিলাম, বসো না। আমি, লুচ্চা মায়া, আমার মতো নিরীহ পিচ্ছি একটা বলার ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করতে আপনার লজ্জা লাগে না? নিহা আপু, এহাইছে আমার পিচ্ছি, আজকে বিয়ে করলে কালকে বাচ্চার বাপ হয়ে যাবে। আপনি জানতো? নিহা আপু, তোমার মুখ থেকে জান শুনতে অনেক ভালো লাগে, আরেকবার বলো না গো সোনা। আমি আপনাকে এই রুম থেকে যেতে বলেছি। নিহা আপু, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কয়েকদিন পর থেকে তো আমরা দুজন একই রুমে থাকবো। তখন দেখি তুমি কই যাও সোনা। আর বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কে জানে বিয়ের ভয় পালিয়ে যাও নাকি? বলেই নিহা আপু চলে গেলেন। আমি তো মনে মনে চিন্তা করছি যেভাবেই হোক এই বিয়েটা আটকাতে হবে। সারা জীবনে এই সাইকোটারে নিয়ে কিভাবে থাকবো আমি? তাই সেদিনই একটা প্ল্যান বানিয়ে ফেললাম। প্ল্যান মতো পরের দিনে একটা ব্যাগে কাপড় চোপড় ভরে ছাদে গিয়ে ভালো মতো নিচে দেখে নিলাম। তারপর সুন্দর করে পাইপ বেয়ে নিচে নেমে গেলাম। নিচে নামতেই কে যেন বলতে লাগলো, পাইপ বেয়ে বোধহয় ক্লান্ত হয়ে গেছেন, এই নেন পানি খান। আমি, জি ধন্যবাদ বলে পানি খেতে লাগলাম। কিন্তু হঠাৎ করে মনে হলো পানি দিল কে আমাকে? পাশে তাকিয়ে দেখি আমার জম মানে নিহা আপু দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। নিহা আপু এমন জোরে ঠাসস ঠাসস করে 4টা চড় দিলেন, যেগুলো খেয়ে আমার মাথা ঝিনঝিন করতে লাগলো। আমার চুল মুঠ করে ধরে নিহা আপু বলতে লাগলেন, নিহা আপু, আমি আগেই ভেবেছিলাম তুই এমন কিছু করতে পারিস। সেজন্যই তো আমি পুরো বাড়ির বাইরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। আয় তুই, আজকে তোর খবর আছে। তোর সাথে গতকাল এত ভালো ব্যবহার করলাম, কিন্তু তুই বুঝিয়ে দিলি যে তুই ভালো ব্যবহারের মানুষ না। তারপর নিহা আপু আমাকে টানতে টানতে রুমে এনে খাড়ে ছুঁড়ে মারলেন।
তারপর নিজে সেই স্পেশাল বেদখানা নিয়ে আসলেন। এনে আমাকে এলোপাতাড়ি মারা শুরু করলেন। আমি আর সহ্য করতে না পেরে লাফিয়ে গিয়ে আপুর পায়ে ধরে কান্না করে বলতে লাগলাম, আপু আমাকে মাফ করে দেন প্লিজ। আমি আর পালানোর চেষ্টা করব না। প্লিজ আমাকে আর মারবেন না। আমার কান্না দেখে নিহা আপু একটু নরম হলেন। তারপর বলতে লাগলেন, নিহা আপু তুই জঘন্য অপরাধ করেছিস। যেহেতু কালকেই আমাদের বিয়ে তাই আজকে তোকে আর মারছি না। কিন্তু আসল শাস্তি দেওয়া তো বাকি রয়ে গেছে। আমি আটকে উঠলাম। আবার না জানি কি শাস্তি দিবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে নিহা আপু আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিলেন। তারপর একটানা 10 মিনিট আমার ঠোঁটগুলোকে কামড়ে বাইরে থেকে লক করে রুম থেকে বের হয়ে গেলেন। আমি শুধু মনে মনে ভাবতে লাগলাম আজ আমি দুনিয়াতে এতিম বলে নিহা আপুর কথা মতো চলতে হয়, ওনার সব অত্যাচার সহ্য করতে হয়। আমার ইচ্ছার কোনো প্রাধান্য নেই, তাই এমন একটা মেয়েকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি সবসময় বড় বোন হিসেবে মেনে এসেছি। আমি কি পারবো তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতের বেলা নিহা আপু খাবার এনে আমাকে ডেকে ঘুম থেকে তুলে নিজ হাতে খাইয়ে দিলেন। আমি তো অবাক ওনার এত কেয়ার দেখে। তারপর নিহা আপু আমার বুকে এসে শুয়ে পড়লেন। আমি সরে যেতে চাইলে চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি ভয়ে আর কিছু করার সাহস পেলাম না। তারপর নিহা আপু বলতে লাগলেন, নিহা আপু আমি জানি তুই এই বিয়েতে রাজি না। কেননা তোকে আমি সব সময় শাসনের উপর রাখি, কিছু হলেই মারি। আবার আমি বয়সেও তোর থেকে প্রায় 4 বছরের বড়। কিন্তু কিছু করার নেই। আমি যা চাই সেটা আমি পেয়েই ছাড়ি। আমি 50 বছরের বুড়ি হলেও তোর আমাকেই বিয়ে করতে হবে। সবসময় তো আমার শাসন দেখেছিস, বিয়ের পর আমার ভালোবাসাটাও দেখবি। তারপর নিহা আপু উঠে চলে যেতে যেতে বলতে লাগলেন, নিহা আপু কালকে থেকে তো প্রতিদিন আমরা একসাথেই থাকবো জান। আজকে রাতটা একটু আমাকে ছাড়া কষ্ট করো। কালকে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। আর আজকে রাতে ভালো করে ঘুমাও, কালকে তো সারা রাত জাগতে হবে। তারপর একটা ডেভিল হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। আমি মনে মনে দুঃখ প্রকাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠতেই চাচি এসে পাঞ্জাবি ধরিয়ে বলে দিলেন গোসল করে রেডি হওয়ার জন্য। আমিও আর কোনো উপায় না পেয়ে মনে মনে বিয়ের জন্য প্রস্তুত হতে লাগলাম। গোসল শেষ করে তৈরি হয়ে নিলাম। তারপর ফয়সাল এবং মেহেদি দুই হারামি এসে কতক্ষণ খুঁচিয়ে গেল আমাকে। বিয়ের সবকিছু তৈরি। কাজী এসে বসে আছেন বিয়ে পড়ানোর জন্য। সানিয়া আপু এবং মুনতাহা গেল নিহা আপুকে আনতে, ফয়সাল এবং মেহেদি গেল মাক্কিকে আনতে। নিহা আপুকে নিয়ে এসে কাজীর সামনে বসানো হলো। কিন্তু ফয়সাল এবং মেহেদি দৌড়ে এলো। ফয়সাল, মাক্কিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাচি আর আছে কোথাও হয়তো। অন্যান্য রুম, বাথরুম, ছাদে চেক করো। মেহেদি, সেটা চেক করা লাগবে না। মাক্কির রুমের বারান্দার গ্রিল কাটা, বারান্দা থেকে এই কি যেন মিশানো এই টিস্যুটা পাওয়া গেছে। চাচা, মানে? ফয়সাল, মানে মাক্কিকে কিডন্যাপ করা হয়েছে। এটা শুনেই নিহা আপু বাস থেকে একটা লাঠি নিয়ে বাড়ি দিয়ে কাছের টেবিলটা ভেঙে ফেললেন। তারপর কাকে যেন ফোন দিয়ে চিল্লিয়ে বলতে লাগলেন, নিহা আপু, গাড়ি বের করো ফাস্ট। জি ম্যাম। নিহা আপু, আর তোমরা সবাইকে বলছি আমি মাক্কিকে নিয়ে আসছি। আসার সাথে সাথেই আমাদের বিয়ে হবে। তাই কাজী সাহেব যেন এখানেই থাকে। দরকার হলে ওনাকে পেমেন্ট 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তারপর নিহা আপু গার্ড সহ কোথায় যেন যেতে লাগলো। এদিকে আমার জ্ঞান ফেরার পর বুঝতে পারলাম আমাকে একটা রুমের মধ্যে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এমনকি আমার চোখ মুখ সহ বেঁধে রাখা হয়েছে। তাই কিছু দেখতে পারছিলাম না, আওয়াজও করতে পারছিলাম না। কিছুক্ষণ পর কে যেন দরজা খুলে বলতে লাগলো, তাহলে তোমার জ্ঞান ফিরেছে জানেমান। বলেই আমার চোখ খুলে দিল। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম, কেননা এটা অহনা। আমি কথা বলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মুখে কাপড় বেঁধে রাখায় কিছু বলতে পারলাম না। তা দেখে অহনা বলতে লাগলো, অহনা, তোমার কিছু বলার দরকার নাই জানেমান। একটু পরেই তোমার আর আমার বিয়ে হবে। এখন একটু কষ্ট করো, বাসরাতে সব কষ্ট পুষিয়ে দিব। তুমি শুধুই আমার, ওই নিহাবতটা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি বিপরীতে কিছুই বলতে পারছিলাম না। কিন্তু নিহা আপুর জীবন থেকে সরে যেতে হবে বলে কেমন যেন খারাপ লাগছিল। তাহলে কি আমিও নিহা আপুকে ভালোবেসে ফেলেছি? না না, এটা কিভাবে সম্ভব? ওনাকে আমি বড় বোনের মতো দেখি। আমিও না এসব কিসব ভাবছি। তারপর কাজে আসতেই অহনার গার্ডরা আমার বাঁধন খুলে দিয়ে আমাকে নিয়ে কাজীর সামনে বসিয়ে দিল। কাজী আমাকে কবুল বলতো বলল। কিন্তু আমি কিছুই না বলে মুখ ঘুরিয়ে রাখলাম।
তা দেখে অহনা তার গার্ডদের কি যেন ইশারা করলো, সাথে সাথে ওর সবগুলো গার্ড আমার দিকে বন্দুক উঁচিয়ে ধরলো। আমার ভয় পা কাঁপতে লাগলো। তারপর অহনা আমাকে বলতে লাগলো, অহনা, তুমি যদি আমার না হও তাহলে তুমি কার নও? তুমি কবুল না বললে তোমাকে মেরে আমি নিজেও আত্মহত্যা করব। এখন ডিসিশন তোমার উপর। আমি ঠিক আছে, আমি রাজি। ভয় ভয় কাজী, বাবা কবুল বলো। যে মুহূর্তে আমি কবুল বলতে যাব ঠিক সেই মুহূর্তে প্রচন্ড গুলির আওয়াজ শোনা গেল। আমি সোজা একটা টেবিলের নিচে গিয়ে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর গুলি থেমে গেলে টেবিলের নিচ থেকে বের হয়ে দেখি অহনার গার্ডরা সব মরে পড়ে আছে। সামনে তাকিয়ে দেখি নিহা আপু তার গার্ডদের নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে নিহা আপু টেনে একটা রুমের ভিতরে নিয়ে ঢুকিয়ে দরজার সামনে দুজন গার্ডকে পাহারায় দাঁড় করিয়ে দিয়ে গেলেন। এর মধ্যে নিহা আপুর গার্ডরা অহনাকে একটা চেয়ারে বেঁধে দিল। নিহা আপু গিয়ে আরেকটা চেয়ারে বসে বলতে লাগলো, নিহা আপু, তুই কি ভেবেছিলি তুই এত সহজে মাক্কিকে কিডন্যাপ করে এনে বিয়ে করে ফেলবি আর আমি কিছু করতে পারবো না? আমি আরো আগেই ভেবেছিলাম তুই এমন কিছু করার চিন্তা করবি। তাই আমি তোদের গার্ডদের ভিতর আমাদের কয়েকজন গার্ডকে গুপ্তচর হিসেবে পাঠিয়ে দিয়েছিলাম। তাই তো তোর লোকেশন জানিয়ে দিল আমাকে। হা হা হা। মাক্কি শুধুই নিহার, নয়তো কারোই না। অহনা, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি মাক্কির দিকে আর চোখ তুলে তাকাব না। নিহা আপু, এমনি এমনি তো আর ছেড়ে দিব না। তোর জন্য তো ভয়ঙ্কর শাস্তি আছে। যে আঙুলগুলো দিয়ে তুই মাক্কিকে স্পর্শ করেছিস সেগুলোই আমি আর রাখবো না। এই বলেই নিহা আপু একটা একটা করে অহনার হাতের আঙুলগুলো কাটতে লাগলেন। অহনার গগনবিদারী চিৎকার আমি রুম থেকেই শুনতে পাচ্ছিলাম। কিন্তু গার্ডরা আমাকে বাইরে যেতে দিচ্ছিল না। অহনা ডান হাতের আঙুলগুলো কেটে নিহা আপু তার গার্ড দ্বারা অহনাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে আমাকে টেনে গাড়ির ভিতরে এনে ছুঁড়ে ফেলে নিজেই গাড়ি ড্রাইভ করে বাসায় এনে আমাকে টেনে নিয়ে কাজীর সামনে বসিয়ে দিলেন। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী, বাবা কবুল বলো। আমি, হ্যাঁ এ মানে। সাথে সাথে নিহা আপু ঠাসঠাস করে একটা চর মেরে বলতে লাগলেন, নিহা আপু, কবুল বলতে দেরি করলে খুন হবি এখন আমার হাতে। আমি, কবুল কবুল কবুল। ভয় কাজী, আলহামদুলিল্লাহ, এবার মা তুমি কবুল বলো। নিহা আপা 1 সেকেন্ডেই 3 কবুল বলে দিলেন। তারপর মেহেদী এবং ফয়সালকে বলতে লাগলেন, নিহা আপু, 10 মিনিটের ভিতর যেন ও বাসর ঘরে থাকে, না হলে তোদের কপালে খারাপ আছে। ফয়সাল এবং মেহেদী, জি আপু। ভয় ভয় তারপর নিহা আপু বাসর ঘরে ঢুকতেই ফয়সাল বলতে লাগলো, ফয়সাল, চল চল এই হারামিরে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসি, না হলে নিহা আপু আমাদের খবর করবে। মেহেদী, হ্যাঁ চল চল। সানিয়া আপু, যাও, মাক্কি যদি কালকে বেঁচে থাকো তাহলে দেখা হবে। আমি, না না, আমি যাব না, আমাকে তোরা ছাড়। ফয়সাল, নিহা আপুর অর্ডার পালন করতেই হবে। আর হ্যাঁ দোস্ত, তোর স্কুলের সব খবর আমি নিহা আপুকে দিতাম। আমি, হারামে, আমি খালি একবার তোরে বাগে পাই তোরে সানিয়া আপুর কাছে এমন মায়ের খাওয়ামু যে সারা জীবন মনে রাখবি। ফয়সাল, আগে তুই নিজে আজকের রাতটা বেঁচে থাক। তারপর ওরা আমাকে কোলে তুলে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে চিল্লাতে লাগলাম, আমি ফয়সাইল্লার বাচ্চা, বদদোয়া দিলাম। সানিয়া আপু তোরে ঘরের সব কাজ করাবে। মেহিদ্দার বাচ্চা, তুই নিয়ম করে মুনতাহার হাতে 3 বেলা ঝাড়ার বাড়ি খাবি। নিহা আপু, তোমার চিল্লানো শেষ হলে আমরা কি বাসর শুরু করতে পারি শোনা? আমি, ছি কি বলছেন, আস্তাগফিরুল্লাহ, আমি এখনো ছোট মানুষ। আপনি আমার মতো নিরীহ শিশুর ইজ্জত নিয়ে টানাটানি করতে পারেন না। নিহা আপু, আহাগো আমার নিরীহ সোনামনে, আসো তোমাকে বড় বানিয়ে দেই। বলেই আমাকে কাঁধে তুলে নিয়ে খাটে ছুঁড়ে ফেলেন। নিহা আপু, আসো সোনা, এবার খেলা শুরু করি। 3 রাউন্ডের কমে কিন্তু ছাড়ব না। বলেই আমার শার্ট খুলতে লাগলেন। আমি, আমাকে ছাড় শয়তান ছেমড়ি। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। নিহা আপু, মন দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? আমার তো দেহটা হলেই চলবে। চলো ফুটবল টিম বানানোর মিশন স্যার। বলেই নিহা আপু নিরীহ শিশুটার উপর ঝাঁপিয়ে পড়লেন। মাক্কি, বাঁচাও। হয়েছে, আর গভীরে যেতে হবে না। বাকিটা জানতে হলে আপনিও বিয়ে করে ফেলুন। সমাপ্ত।